অনুযায়ী স্যালারি ডিফারেন্ট ব্যান্ড অনুযায়ী স্যালারি ভ্যারি করে। তা আমি জাস্ট খালি একটা রাখছি এখানে, মানে বোঝার জন্য আর কি। এটা আসলে জাস্ট খালি ডিফেন্স থেকে আমি কিছু নিছি আর কি, একটা স্ন্যাপশট নিয়ে রাখছি তা বোঝানোর জন্য যে স্যালারি রেঞ্জ আসলে কিভাবে ভ্যারি করে। এবং একটা জবে যখন আমরা যাব, কাজ করি, তুমি যাও তা পাস করতে। হ্যাঁ আচ্ছা, অন্যরা মিউট করলে মনে হয় ভালো হবে ভাইয়ারা। এবং মানে স্যালারি রেঞ্জটা এখানে দেয়া আছে স্পেসিফিক, যে মানে কোন ব্যান্ডে কেমন হইতে পারে। এটা যখন আমরা স্পেসিফিক কোন একটা জব নিয়ে চিন্তা করব তখন আমরা স্পেসিফিক স্যালারিটা থাকে, কিন্তু এটা আসলে এক্সাক্ট না, এটা ভ্যারি করে, ডিফারেন্ট ডিপার্টমেন্ট ওয়াইড ভ্যারি করে। কারণ ফেডারেল গভর্নমেন্টের এপিএস আমব্রেলার আন্ডারে ডিফারেন্ট অর্গানাইজেশন আছে, ডিফেন্স আছে, ব্যুরো অফ মেটেরিওলজি, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকেরই কিছু না কিছু ভ্যারি করে এদিক ওদিক। বাট এটা একটা জেনারেল একটা স্ট্রাকচার আমি দিয়েছি আর কি বোঝার জন্য। আর এপিএস জবের মেন যেটা আর কি, যে এক্সট্রা বেনিফিট যেটা প্রোভাইড করে, যে জেনারেস সুপার অ্যানুয়েশন দেয় ওরা 15.4%। আর এটা আসলে এক্সট্রিম ফ্লেক্সিবল ওয়ার্কিং কন্ডিশন প্রোভাইড করে, যেটা আমাদের আসলে মোস্টলি আমরা চাই, কারণ আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার এবং জব সিকিউরিটি দরকার। এবং ক্যারিয়ার গ্রোথ, স্যালারি গ্রোথ, ওভারঅল সবকিছু নিয়ে যদি আমরা চিন্তা করি, আসলে এপিএস জবকে আমি বলবো যে ওয়ান অফ দ্য মেন এখন বেনিফিশিয়াল জব আর কি অস্ট্রেলিয়াতে, যেটা আমরা এপিএস থেকে নিতে পারি। এরপরে এটার প্রি রিকুইজিট কি এবং ওভারঅল কি, এটার জন্য আমি মমিন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। ভাইয়া আচ্ছা, তুমি যদি আমাকে 3 নম্বর স্লাইডে রাখো প্রথমে, তারপরে এখানে দাও, তাহলে আমি জি ওইখান থেকে কভার করে আসি। জি আচ্ছা আচ্ছা, আমি একটু মমিনে একটু ইন্টারাপ্ট করি। মমিন অনেকে একটু পরে জয়েন করছে, হ্যাঁ আমরা তো শুধু টপিকটা একবার শুধু একটু গো থ্রু করে তারপরে মেইন টপিকে চলে যায়, যে আজকে আমরা কি কি ডিসকাস করব। তার শুধু একটু খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন কি আমি শুরু করব? জি ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি কি জিনিসগুলো আসলে কভার যায় এই কোশ্চেনের ভিত্তিতে আমি আসলে কিছু বলার চেষ্টা করব আর কি। আমি পাবলিক সার্ভিসে আছি আপনার 3.5 বছর 4 বছরের মতো, 2018 শুরু থেকে আর কি। তো এপিএস হলো অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিস জব, ফেডারেল গভর্নমেন্টের জব। এটা হলো আপনার বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স থেকে শুরু করে ফরেন অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, আপনার তারপরে ইভেন থেরাপিউটিক গুডস, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অনেক ডিপার্টমেন্ট আছে আর কি। এখন ঘটনার স্কোপ, ইঞ্জিনিয়ারদের জন্য স্কোপ কোথায় আর কি। আমরা সবাই যারা কুয়েট থেকে পাস করছি সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, এবং সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা, তাদেরকে আমি বলবো সব জায়গাতেই স্কোপ আছে। তারা আইটি বা আইসিটি ব্যাকগ্রাউন্ডে সব জায়গাতেই কভার করে। যদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যালের কথা চিন্তা করি, তাহলে ডিফেন্সের প্রচুর অপরচুনিটি আছে। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি এখন সবচেয়ে বেশি, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি আছে। ডিফেন্স আগে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে সাধারণত নিত না, রিসেন্টলি তারা কিছু সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া শুরু করছে। সিভিল কনস্ট্রাকশনের কাজগুলো ডিফেন্স কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করে থাকে আর কি। এখন সো ইন টার্মস অফ ডিফেন্সে যদি চিন্তা করি, তাহলে এটা মোটামুটি এটা কভার করে। আর যদি সিভিল অন্যান্য ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি অফ সায়েন্স একটা ভালো প্লেস, সবচেয়ে বেশি অপরচুনিটি আমি যতটুকু বুঝি ডিফেন্সের সবচেয়ে অপরচুনিটি বেশি। ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সে কিছু অপরচুনিটি আছে, ট্রান্সপোর্ট এন্ড অথরিটি এদের কিছু অপরচুনিটি আছে। আর যদি ডাটা বা সাইবার সিকিউরিটি বা আইসিটি নিয়ে কারো কাজের এক্সপেরিয়েন্স থাকে, তাদের যে কোনো ডিপার্টমেন্টেই তাদের অপরচুনিটি আছে। এখন স্কোপ ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল, এখন ইঞ্জিনিয়ারিং জব, কয়েক ধরনের ইঞ্জিনিয়ারিং জব আছে। ইঞ্জিনিয়ারিং জব শুধু টেকনিক্যাল ফোকাস, কিছু ইঞ্জিনিয়ারিং জব আছে যেগুলো কম্বিনেশন টেকনিক্যাল এবং কিছু ম্যানেজমেন্ট, এবং কিছু জব আছে পুরোপুরি ম্যানেজমেন্ট। এখন গভর্নমেন্ট জবে আসলে যে ধরনের কাজ, গভর্নমেন্ট জব আসলে মূলত রেগুলেটর বা ম্যানেজমেন্ট রিলেটেড জবগুলো বেশি করে। হ্যান্ড অন কাজ করার অপরচুনিটি খুব লিমিটেড, খুব অল্প জায়গায় কিছু কাজ করার অপরচুনিটি আছে। কারণ কন্ট্রাক্টররাই মূলত বেশি কাজ করে। তো ফোকাস যেটা হলো কন্ট্রাক্টরদেরকে ম্যানেজ করা, কন্ট্রাক্টর কি ধরনের কাজ করবে, কাজের কোয়ালিটি গুলো ইনশিওর হচ্ছে কিনা, আপ টু দ্য স্ট্যান্ডার্ড এটা হচ্ছে কিনা, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন ফলো করে এগুলো যে ডেলিভারি গুলো তারা দিচ্ছে, এগুলো সেগুলো মিট করতেছে কিনা,
এগুলো দেখাই হলো ইঞ্জিনিয়ার, এখানে হলো ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্ট প্রফেশনাল যাদের তাদের হলো কাজ। সার্টিফিকেশন দরকার আছে কিনা এই জিনিসগুলো, আসলে সার্টিফিকেশন যেটা হলো সেটা আইসিটি বা ওই রিলেটেড জবগুলোর ক্ষেত্রে খুবই বেশি প্রযোজ্য। আমি বলবো যে গভর্নমেন্ট জবের জন্য সার্টিফিকেশন খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য যে এখানে আসলে ধরেই নেওয়া হয় যে জিনিসগুলো, আমার যে এক্সপেরিয়েন্স তাতে রিসেন্টলি আমি কিছু রিক্রুটমেন্টেও ছিলাম বা অন্য আগের যে এক্সপেরিয়েন্স তাতে এটা বলতে পারি যে এখানে ধরেই নেওয়া হয় এমন একজন, সবচেয়ে বেশি জিনিস এখানে ইম্পর্টেন্ট হলো অ্যাজ এ হিউম্যান বিং, যে পার্সনটাকে আমরা রিক্রুট করবো সে কেমন, তার আসলে আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল নলেজ কত ডেপথ, এটা খুব বেশি ফ্যাক্টর না। এবং ধরেই নেওয়া হয় যে ডিফেন্স, আমি ডিফেন্সের পার্সপেক্টিভে বলতেছি, এবং এগুলো আমি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারও কাজ করছি, সব জায়গাতেই মোরাললেস একই স্ট্যান্ডার্ড। ধরেই নেওয়া হয় যে নতুন যে একজন ক্যান্ডিডেট আসবে তার পিছনে তারা অ্যাটলিস্ট 6 মান্থস টাইম তারা স্পেন্ড করবে, এবং তাকে যত ট্রেনিং বা সবকিছু দেওয়া, সবকিছু ডেভেলপমেন্টের জন্য যা লাগবে তারা সব টাইম স্পেন্ড করে তারপর তার কাছ থেকে কিছু আউটপুট আশা করবে। এবং আমি মনে করি যে 6 মান্থ ফেয়ার অ্যামাউন্ট অফ টাইম যে কারোর জন্য, যে আসলে শেখা, সিস্টেম গুলো শেখা, বিভিন্ন প্রসেস প্রসিডিউর গুলো জানা, এবং তারপরে সেই অনুযায়ী ইয়ে করা আর কি, আউটকাম প্রোভাইড করা আর কি, কন্ট্রিবিউট করা। এবং তারপরেও যদি কেউ কোনো স্ট্রাগল করে, সব ধরনের সাপোর্ট, সব ব্যবস্থা এখানে আছে। এখন পরের যে কোশ্চেনটা আছে যে অপরচুনিটি বুমিং না ডিক্লাইন, আমি বলবো যে একটা এক্সাম্পল দেই। 3.5 বছর আগে আমি যখন স্টার্ট করছিলাম ডিফেন্সে, একটা ফ্লোরে প্রায় 100 জনের মতো ছিল, তার মধ্যে আমি হাতে গুনে দেখছিলাম যে আমার মতো ব্ল্যাক কালারের হলো 2 জন বা 3 জন আমরা ছিলাম, সব ছিল সাদা। আর এখন যে জিনিসটা হয়েছে, এখন প্রচুর মাইগ্রেন্ট এবং মাল্টিকালচারাল লোকজন, স্ট্যান্ডার্ড সাইকোলজি লোকজনের সাইকোলজি থিঙ্কিং সবকিছুর একটা ড্রামাটিক শিফট হয়েছে। এবং আমি বলবো যে এখন অস্ট্রেলিয়ার ইতিহাসে গভর্নমেন্ট জব পাওয়া সবচেয়ে ইজি, এত সহজ এত কোথাও ছিল না। এক্সাম্পল হিসেবে রিসেন্টলি কিছু রিক্রুটমেন্ট আমি নিজে করছি, এবং কিছু রিক্রুটমেন্ট অন্যান্য প্যানেলে আমি ছিলাম, যেগুলোতে দেখা যাচ্ছে হয়তো বা 4টা-5টা অ্যাপ্লিকেশন পজিশন তারা রিক্রুট করবে, অ্যাপ্লিকেশন করছে 10টা বা 12টা, এবং 12টা অ্যাপ্লিকেশন করছে, যার মধ্যে দেখা গেছে যে 4-5টা অ্যাপ্লিকেশন এমন যারা সিলেকশন ক্রাইটেরিয়া লেখে না, তারা জানি না কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তাদেরকে সরাসরি বাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। দেখা যাচ্ছে যে 5 জন পজিশনের জন্য 7 জন বা 8 জন ক্যান্ডিডেট, যারা মোটামুটি একটু ইন্টারভিউ ভালো করে তারা ইজিলি জব পেতে পারে। তার মানে এটা আসলে বলা যায় যে এখন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য মানে এখন বাজারে তারা খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা। আমি বলবো খুবই ডিফিকাল্ট, তারা অনেক পজিশন চাইলেও আমরা ফিল আপ করতে পারছি না, মানে আসলে যোগ্য ক্যান্ডিডেট না পাওয়ার জন্য। কে অ্যাপ্লাই করতে পারে? এখন সাধারণত এখানে বিভিন্ন লেভেল আছে। যারা আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আমরা আছি, তারা সাধারণত ধরে নেওয়া হয় APS 5 থেকে শুরু আর কি। যাদের 3-4 বছরের এক্সপিরিয়েন্স বা তার বেশি আছে, তারা আমি বলবো যে তারা APS 6 লেভেলে তাদের জন্য ট্রাই করাটা বেটার, বা তারা APS 5 লেভেলেও ট্রাই করতে পারে। এখানে লেভেলটা খুব বেশি ফ্যাক্টর না, কারণ APS জবের জন্য বিশেষ করে ডিফেন্সে কোন এরিয়াতে তারা কাজ করবে বিভিন্ন সিকিউরিটি ক্লিয়ারেন্সের দরকার হয়। এটা হলো বেজ লাইন থেকে শুরু করে পজিটিভ ভেটিং, বেজ লাইন, NV1, NV2, তারপরে কিছু ব্রিফিং আছে, এবং তারপরে পজিটিভ ভেটিং, যেটা আসলে টাইম কনজিউম, এটার কোনো শর্টকাট নাই। NV1 হয়তো 6 মাসের মতো লাগে, NV2 6 মাস, PV হইতে আমাদের ব্যাকগ্রাউন্ডের লোকজন 1 বছর প্লাস সময় লাগে। যদি কেউ APS 5 এ যদি জব করে ঢোকে, মোটামুটি পারফর্ম করে এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে, সে কুইকলি APS 6 ইজিলি পাইতে পারে। এনি প্রিরিকুইজিট হলো এখানে সিটিজেন, ফেডারেল গভর্নমেন্টের যে কোনো জবের জন্য সবাইকে অবশ্যই সিটিজেন হইতে হবে। তবে এখানে একটা কথা আছে, অনেকেই হয়তো সিটিজেন না, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, বা সিটিজেনশিপের জন্য হয়তো তারা পরীক্ষাও দিছে। যারা পরীক্ষা দিছে আমি তাদেরকে বলবো যে তাদের অ্যাপ্লাই করা শুরু করা উচিত। কেন? কারণ যখন অ্যাপ্লিকেশন করে ওখানে বলতে হয় যে আমি সিটিজেন কিনা, ওই ঘরে তারা ইয়েস দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে। এখানে কোনো সিটিজেনশিপের রেফারেন্স নাম্বার চাওয়া হয় না। তার কারণ একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে ইন্টারভিউ কল পাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মাস লাগে। ইন্টারভিউ শেষ হওয়ার পর ডিসিশন হতে আরো 1 মাস বা 2-2.5 মাস সময় পাওয়া যায়।
তারপরেও যদি তার সিটিজেনশিপ না হয়, আরো যদি 1 মাস যদি ওয়েট করতে হয়, ডিপার্টমেন্ট তার জন্য ওয়েট করবে যদি সে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয়। আর যদি সিটিজেনশিপ না পায় সেক্ষেত্রে সে জয়েন করতে পারবে না, এটা আসলে কোনো হার্মের কিছু না। আমি বলবো যারা মোটামুটি সিটিজেনশিপের এক্সপেক্ট করতেছে 3-4 মাস মধ্যে সিটিজেনশিপ পাবে, তাদের উচিত অ্যাপ্লাই শুরু করা আর কি, অ্যাপ্লিকেশন তারা স্টার্ট করতে পারে। আর যারা একদম, আমি এখানে যারা মাইগ্রেন্ট পিপল, আমি মনে করি সবারই অ্যাটলিস্ট 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে। যারা ফ্রেশ তারা গ্রাজুয়েট প্রোগ্রামে প্রচুর লোকজন নেয়। অনেকেই আছে যারা এখানে মাস্টার্স করছে, তারাও ইভেন গ্রাজুয়েট প্রোগ্রামে ট্রাই করতে পারে। আমি যে এরিয়াতে কাজ করি এটা নেভিতে প্রত্যেক বছর আপনার 40 থেকে 50 জনের মতো গ্রাজুয়েট প্রোগ্রামে নেয়। এটা সাধারণত মার্চ এপ্রিল মাসের দিকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়। হুইচ স্টেট অফার্স মোর এপিআর জব? প্রত্যেকটা স্টেটে এপিআর জব আছে। যদি বলি ইট ইজ অ্যাকুরেটলি আসলে পার্সেন্টেজ বলা মুশকিল, তবে যদি বলি ওভারঅল পার্সেন্টেজ 50% or 55-60% জব ক্যানবেরা বেসড। অন্যান্য স্টেটেও জব আছে, অন্যান্য স্টেট বাদ বাকি পোরশন গুলো ডিস্ট্রিবিউট হবে, এবং অন্য স্টেট গুলোতে চাকরি পাওয়া তুলনামূলকভাবে কম্পিটিটিভ কম্পেয়ার টু ক্যানবেরা। ক্যানবেরাতে তুলনামূলকভাবে চাকরি পাওয়াটা সহজ। এভারেজ স্যালারি ওমর ফারুক একটা গাইডলাইন দিছে, যেহেতু আমি এপিএস 5 থেকে শুরু, আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের আসলে শুরু। এপিএস 5টা মোরাললেস এটা ভেরি করে, কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ 5 থেকে $7,000 ভেরি করতে পারে। এই গাইডলাইনে এখানে হয়তো এখানে একটা হয়তো ওল্ড, আপনার এপিএস 5 এ আশা করা যায় আপ টু আই থিংক 73 থেকে শুরু করে 85 সামথিং বা 84। এপিএস 6 84 থেকে 93। এক্সিকিউটিভ লেভেল অন যারা, তাদের স্যালারি এটা ভেরি করে 103 থেকে 125 সামথিং লাইক দ্যাট। এবং শুধু এই না, কিছু কিছু ডিপার্টমেন্ট এক্সট্রা কিছু বোনাসও অফার করে, তারা হয়তো 5-10% 15% টপ আপ দেয় এক্সট্রা অন টপ অফ স্যালারি। আর সুপার আর এসিএস ব্যান্ড, কিছু পার্মানেন্ট স্টাফ আছে এসিএস ব্যান্ডের সিনিয়র এক্সিকিউটিভ, যেটা হলো বাংলাদেশের রেসপেক্টে যদি আপনারা চিন্তা করেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের এসিএস ব্যান্ড অন। ওরা সাধারণত বেশিরভাগই ওই লেভেলের জবগুলো কন্ট্রাকচুয়াল জব হয়, সাধারণত 3 থেকে 5 বছরের কন্ট্রাক্ট এইভাবে অফার হয়। ওরা আসলে সরাসরি প্রাইম মিনিস্টার ক্যাবিনেটের আন্ডারে। এটা হলো এক্সিকিউটিভ লেভেল। আর তারপরে কোশ্চেন তোমার কি আছে? এভারেজ স্যালারি, স্পেশাল সাজেশন। এন্ড আমি যখন এই কোশ্চেনটা আমি তাহলে পরের দিকে কভার করি। এখন তুমি তোমার 6 কোন স্লাইডে রাখছিল লাস্টে? এটা আচ্ছা, প্রি রিকুইজিট একটা বলছি মাস্ট বি অস্ট্রেলিয়ান সিটিজেন, এটা লাগবে। এটার মধ্যে যেটা গ্যাপ, যেটা আমি বললাম, যদি কেউ মনে করে 3 থেকে 4 মাসের 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে সিকিউরিটি ক্লিয়ারেন্স পাবে, সে অ্যাপ্লাই করতে পারে। সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকলেও চাকরি হয়, এখানে সিকিউরিটি ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্ট না। তবে ব্যাপার আছে যে কারো যদি পজিটিভ ভেটিং এর দরকার হয় যে পজিশনগুলোতে, তারা সাধারণত সিকিউরিটি ক্লিয়ারেন্স না এবং এনভি টুল যেখানে দরকার হয়, সাধারণত যাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই তাদের প্রতি তারা খুব বেশি ইন্টারেস্ট শো না করে না। তার কারণটা হলো যেটা, একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করার পর তার সিকিউরিটি ক্লিয়ারেন্স হতে 1 থেকে 1.5 বছর, তাকে রেডি করার জন্য আরো 6 মাস, প্রায় 1.5 থেকে 2 বছর ওয়েট করতে হবে তার জন্য। কিন্তু যদি তারপরে এনভি2 আমি বলবো অ্যাপ্লাই করা, অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। কারণ এখনকার যে মার্কেটে আমি নতুন যে ট্রেন্ড দেখতেছি, সিকিউরিটি ক্লিয়ারেন্স যেখানে ক্যান্ডিডেটই পাওয়া যাচ্ছে না, সেখানে একটা ভালো ক্যান্ডিডেট পাইলে সিকিউরিটি ক্লিয়ারেন্স এখানে কোনো ম্যাটার না। তারা দরকার একটা ক্যান্ডিডেটের জন্য 6 মাস ওয়েট করবে। কিছু কিছু আমাদের ডিফেন্সের পার্সপেক্টিভে কিছু কিছু বিল্ডিং আছে যেখানে এনভিওন ছাড়া ঢোকাই যায় না। আবার কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো বেজ লাইন দিয়ে তারা শুরু করাইতে পারে, বেজ লাইনটা হতে 4 থেকে 5 সপ্তাহের বেশি সময় লাগে না। তো আমি বলবো যে কোনো জায়গায় যে কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স কি চাইছে এটা থিঙ্ক না করে, যদি মনে হয় যে ক্যারিয়ার মানে পজিশনের সাথে যে নিজের স্কিলের সাথে ম্যাচ করে, তাহলে এটা অ্যাপ্লাই করা সবার উচিত। স্কিল আর এডুকেশন অনেক সময় দেখা যাবে সরাসরি মেলে না। তবে ডিফেন্সের রেসপেক্টে যদি, যেহেতু আমি ডিফেন্সে আসি, ডিফেন্সের যদি পার্সপেক্টিভে কথা বলি, এখানে অনেক ধরনের লোক নেওয়া হয়, যেমন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিসেন্টলি সিভিল নেওয়া শুরু করছে। এখানে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স আছে এমন লোকজন নেওয়া হয়, কিছু ম্যানেজমেন্টের লোকজন আছে এমন লোকজন নেওয়া হয়, এবং কিছু পলিসি ডেভেলপমেন্টের জন্য যাদের
আছে, এই ধরনের সব ধরনের লোকজন এখানে কভার করে। যে কোনো একটা পজিশন দেখার পর যদি ইন্টারেস্টেড মনে হয়, যদি মনে হয় কিছুটা ম্যাচ করে ক্যারিয়ারের সঙ্গে, গুড আইডিয়া, বেস্ট আইডিয়া হলো যে ওই পজিশনের কন্ট্যাক্ট পারসন কে নাম্বার দেওয়া থাকে, তাকে ফোন করলে সে যে তুমি আসলে কি ধরনের ক্যান্ডিডেট চাচ্ছ সে ডিটেলস ওই পজিশন সম্পর্কে ইনফো, তাদের আইডিয়াল ক্যান্ডিডেট কি কে, এবং পজিশন ডেসক্রিপশনে রিকোয়ারমেন্ট অফ আইডিয়াল ক্যান্ডিডেট সম্পর্কে কিছু বলা থাকে। যেমন একটা একটা স্লাইড দেখা যাচ্ছে আইসিটি বিজনেস অ্যানালিস্ট, এখানে দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট অফিসারের নাম দেওয়া আছে এবং তার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। ফোন নম্বরে ফোন করে মেসেজ দিলে সে ফোন, যদি ফোন নরমালি ধরা না থাকলে সে হয়তো মেসেজ রাখলে সে পরে কল ব্যাক করবে, অথবা ইমেইল করেও দেখা যেতে পারে। এবং বেস্ট আইডিয়া হলো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটে এই কলটা না করে, অ্যাডভার্টাইজমেন্ট সাধারণত 2 সপ্তাহ থাকে, এটা খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাট, কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট 2 সপ্তাহের বেশিও থাকতে পারে, 4 সপ্তাহ পর্যন্ত থাকে। এখন সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট পারসনকে শুরুর দিকে কল করে তাদের রিকোয়ারমেন্ট গুলো কি আর পজিশন ডেসক্রিপশনটা থাকে, ওটা ভালো করে ডিটেলস পড়া, আসলে তারা কি চাচ্ছে, তাদের রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী আমি আমার স্কিল গুলোকে কিভাবে ফিট করব। ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে, মানে ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্টর। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের যারা লোকজন, তারা আসলে আমরা অনেক কিছুই করছি, আমরা পিপল ম্যানেজমেন্ট, কন্ট্রাক্টরের সাথে কাজ করা, নিজেরা অনেক কাজ করছি, কিন্তু ব্যাপারটা হলো জিনিসগুলোকে আমরা ওইভাবে ভিজুয়ালাইজ করতে পারি না, আসলে আর্টিকুলেট করা, সুন্দরভাবে প্রেজেন্ট করা, যে জিনিসটাতে প্রবলেম হয়। এখন ওই জিনিসগুলোকে এই ল্যাঙ্গুয়েজে আসলে প্রেজেন্ট করাটা হলো ইম্পর্টেন্ট। এপিএস এর যে স্ট্রাকচার তারা কিভাবে চায়, আমি সেই সম্পর্কে পরে আসবো আর কি, একটু পরে, সেইভাবে প্রেজেন্ট করাটা হলো দরকার। এখন অনেক সময় হইতে পারে 2, 3টা বা 5টা 7টা অ্যাপ্লাই করলাম, সবগুলোতে রিগ্রেট লেটার পাচ্ছে, এখানে আপসেট হওয়ার কিছু না, এটা হলো লার্নিং প্রসেস। কেউ একবারে কেউ পায় না। আমি বিলিভ করি যদি কেউ 6 মাস ডেডিকেটেডলি এই লাইনে ট্রাই করে, সে ইজিলি চাকরি পাইতে পারে। এখন একটা জায়গা থেকে রিগ্রেট লেটার আসলো, অনেক জায়গায় ডিফেন্সে এটা করা হয় আর কি, সাপোর্ট করা, অনেক সময় এই জিনিসটাকে সহযোগিতা করে ক্যান্ডিডেটকে, যে ফিডব্যাক চাইলে আমি কেন সিলেক্ট হইলাম না, ওরা ফিডব্যাক, ওপেন ফিডব্যাক দেয়, অনেক আদার অর্গানাইজেশনও দেয়। কিছু কিছু অর্গানাইজেশন বেশ ট্রিকি, ওরা বলে যে জেনারেল খুব হাইলি কম্পিটিটিভ ক্যান্ডিডেট ছিল, তোমার কি স্কিল ম্যাচ করে নাই তাই তোমাকে ডাকা হয়নি। এটা তো আসলে কোনো ইনসাইট নাই। ইনসাইট হলে সেটাই থাকবে যেখানে বলবে যে দেখো তোমার এই অ্যাপ্লিকেশনে তোমার লিডারশিপ স্কিল শর্ট, তোমার টেকনিক্যাল স্কিল শর্ট, বা তোমার এই জিনিস, এই ধরনের, বা কিছু কিছু লোক আছে খুবই সাপোর্টিভ, তারা বলে দেয় কিভাবে লিখলে জিনিসটা আরো বেটার হবে, তুমি কি জিনিস মিস করছো। 2-3টা ফোন দিলে মোটামুটি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। এটা হলো লার্নিং প্রসেস। তখন নিজে ওইভাবে রিফ্লেক্ট করে যদি ওই জিনিসগুলো কারেক্ট করা যায়, তাহলে যেটা হবে ইজিলি পরে কল পাওয়া শুরু হওয়ার কথা। তারপরে স্লাইড কোনটা পরে? আচ্ছা, এটাতে তোমার যে 6 নম্বরের যে স্লাইড, ওটাতে কি ছিল? হ্যাঁ ভাই, এর পরের স্লাইডগুলো আসলে জেনারেলাইজ, আপনি কন্টিনিউ করে যান ভাই। এখন আমি আসলে অ্যাপ্লিকেশন আমরা করব কিভাবে, এখন এটা হলো কথা। এখন অ্যাপ্লিকেশন করার জন্য 2টা জিনিস লাগে, একটা হলো রেজিউমি লাগবে, আর হলো সিলেকশন ক্রাইটেরিয়া লাগবে। আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো 3 পেজের মধ্যে রেজিউমি হওয়াটা ভালো। ডিফেন্সের ক্ষেত্রে বলে দেওয়া হয় যে 2 পেজের রেজিউমি, তবে যদি কেউ 3 পেজ আপডেট করে এটাকে নেগেটিভলি দেখা হয় না। এখন রেজিউমিটা কিভাবে হবে? অনেকে রেজিউমিতে এত বেশি ইনফরমেশন লেখে বা এত কিছু ভরায় রাখে, এখানে আসলে মনে রাখতে হবে যে আসলে যারা সিলেকশন প্যানেল একটা ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটস ব্যয় করে। তার মধ্যে 5 থেকে 10 মিনিটসের মধ্যে 6-7 মিনিটস তারা ব্যয় করে সিলেকশন ক্রাইটেরিয়াতে, 2 থেকে 3 মিনিট ইন্টারেস্টিং যদি রেজিউমি হয় তাহলে 3 থেকে 4 মিনিট রেজিউমিতে তারা ব্যয় করে। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তার মানে রেজিউমিটা অনেক নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে আর্টিকুলেটেড, কিওয়ার্ড গুলো যাতে প্রপারলি থাকে, ইনফরমেশন যেখানে থাকার কথা সেখানে যাতে থাকে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি নিজে দেখছি যে রিসেন্টলি কিছু রেজিউমিতে যে 3-4 মিনিট আমি খুঁজেও আমি তার এডুকেশন কোথায় আমি খুঁজে পাই না, যেটা খুবই প্রবলেমেটিক। এখন ঘটনা হলো এই ডিফেন্সের জবগুলোতে জন্য এখানে স্পেসিফিক রিকোয়ারমেন্ট হলো ওয়াশিংটন অ্যাক্রোড ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এটা অস্ট্রেলিয়ান ডিগ্রি হোক আর ওভারসিজ ডিগ্রি হোক, এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমার তার মানে কি এডুকেশনের ইনফরমেশনটা আমার শুরুর পেজে, প্রথম পেজে আমার শুরুতে বড় করে থাকা দরকার কোথায়, যে আমি প্রথমে ওই ইনফরমেশনটা
চেক করতে চাই। ওইটা যদি ওকে থাকে তারপর আমি ফার্দার ইনফরমেশন দেখবো, না হলে আমি দেখবোই না ওই সিভি। তাহলে প্রথমে আমি যে বলি স্ট্রাকচারটা, প্রথমে একটা জেনারেল স্ট্রাকচার, অবজেক্টিভ কি, আমার ক্যারিয়ারের অবজেক্টিভ কি, তারপরে থাকতে পারে আমার এডুকেশনটা কি, আমি ব্যাচেলর ডিগ্রি, আমার পিএইচডি আছে, আমার মাস্টার্স আছে, হোয়াট এভার ইট ইজ, কোন ইউনিভার্সিটিতে আছে এইটা। তারপরে স্কিল এন্ড অ্যাট্রিবিউটস, আমার কি কি স্কিল এন্ড অ্যাট্রিবিউটস আছে। এখন প্রত্যেকটা পজিশনের জন্য ডিফারেন্ট স্কিল এন্ড অ্যাট্রিবিউটস দরকার, রেজিউমেগুলোকে বারবার এডিট করতে হয় ওই জিনিসটাকে রিফ্লেক্ট করার জন্য। একজনের জন্য হয়তো একটা পজিশনের জন্য হয়তো ম্যানেজমেন্টের স্কিল এন্ড অ্যাট্রিবিউটস দরকার, ওখানে অবশ্যই থাকা উচিত যে আমি একটা প্রজেক্ট হ্যান্ডেল করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা একটা কি প্রজেক্টের নাম বা সামথিং আমি করছি যেখানে এত পিপল হ্যান্ডেল, এই ধরনের কিছু কিওয়ার্ড থাকা দরকার। তারপরে আসা যায় পজিশন, আমার হলো রেসপন্সিবিলিটি বা বিভিন্ন জব ডেসক্রিপশন যে কাজগুলো করছি, ওইখানে কি 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 রোল এন্ড রেসপন্সিবিলিটি আমি প্লেস করছি কনসাইজ ওয়েতে বুলেট পয়েন্ট দিয়ে। প্রত্যেকটা লেটেস্ট পজিশন গুলো ইনফরমেশন বেশি থাকবে, ওল্ডার পজিশন গুলো ইনফরমেশন গুলো থাকবে কম। প্রত্যেকটা পজিশনে আমি যে রোল করছি, রেসপন্সিবিলিটির পরে আমার কি অ্যাচিভমেন্ট আর একটা অংশ থাকবে, এই পজিশনে আমার কি অ্যাচিভমেন্ট ছিল এইটা, প্রত্যেকটা পজিশনে এই জিনিসগুলো থাকবে। এবং রেফারিং নেমটা রেজিউমেতে যদি জায়গা থাকে দেওয়া যাইতে পারে, ম্যান্ডেটরি না। অ্যাপ্লিকেশন ফর্মে রেফারিং ইনফরমেশন দেওয়ার সুযোগ আছে। এটা হলো সিভির মোটামুটি জেনারেলাইজড একটা স্ট্রাকচার। আর সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এপিএস এর হলো 5 থেকে 6টা কোর ভ্যালুর উপরে সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া লিখতে হয়। এখন এপিএস এর কোর ভ্যালু হলো সবসময় কয়েকটা কোর ভ্যালু আমি যদি বলি, এটা হলো স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিক ভিশনের উপরে আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি, আমি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার কি কন্ট্রিবিউশন ছিল। স্ট্র্যাটেজি জিনিসটা কিন্তু অনেকে রংলি ইন্টারপ্রেট করে, যে জিনিসটা খুবই কমন। স্ট্র্যাটেজি আসলে যেটা হলো, অনেকেই মনে করে আমি সবচেয়ে বেস্ট অর্গানাইজেশন হইতে চাই যতগুলো আছে, এটা স্ট্র্যাটেজি না। আমি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে চাই বা টপ লিডিং অর্গানাইজেশন হইতে চাই, এটা স্ট্র্যাটেজি না। স্ট্র্যাটেজি হলো তুমি কি কি চয়েস, তুমি কি ডিসিশন নিবা আজকে, যে কারণে তোমার অর্গানাইজেশনের টার্নওভার ভালো হবে, তোমার অর্গানাইজেশন টেকনোলজিক্যাল দিক থেকে অন্য কান্ট্রির চেয়ে বা অন্য কম্পিটিটর যে কোম্পানি আছে তাদের চেয়ে বেটার হবে, যে জিনিসগুলো তোমার ইকোনমিক ড্রাইভ, অর্গানাইজেশন ড্রাইভার হিসেবে কাজ করবে। এটা হলো স্ট্র্যাটেজি, মানে লং টাইম ভিশন, কি কি ডিসিশন নিচ্ছি, কিভাবে ইয়ে করব। আচ্ছা, স্ট্র্যাটেজিক ভিশন, পার্সোনাল ড্রাইভ এন্ড ইন্টিগ্রিটি একটা জিনিস আছে। আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি, আমি একটা পার্সোনাল ড্রাইভ নিছি, যে কারণে অর্গানাইজেশনের একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, অর্গানাইজেশন একটা সার্টেন থিং অ্যাচিভ করছে, এরকম কিছু এক্সাম্পল থাকতে হবে। পার্সোনাল ড্রাইভ এন্ড অ্যাকাউন্টেবিলিটি। তারপরে হইতে পারে যে টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ স্কিল, আমি কিভাবে টিম চালাই, একটা টিম মেম্বার হিসেবে আমি কিভাবে কাজ করি, ম্যানেজারের সাথে কিভাবে ডিলিং করি, আমার পিয়ারের সাথে কিভাবে ডিল করি, তাদেরকে কিভাবে সাপোর্ট করি, আমি লিসেন করার ক্যাপাবিলিটি থাকা। আমি শুধু বলি লোকজনকে ডমিনেট করে ব্যাপারটা এমন না, আমি লিসেন করি, সেই অনুযায়ী রিফ্লেক্ট করি, নিজেকে অ্যাডাপ্ট করি, সেই অনুযায়ী কাজ করা। ইন্টারপার্সোনাল এন্ড নেগোসিয়েশন স্কিল, স্টেক হোল্ডারের সাথে আমি কিভাবে ম্যানেজ করবো। অনেক সময় স্টাফ স্টেক হোল্ডার খুবই ইনফ্লুয়েন্সিয়াল, তারা হয়তো স্পন্সর কোন একটা প্রজেক্টে, তাদেরকে যে কোনো মূল্যে হ্যাপি রাখতে হবে, খুব ক্রিটিক্যাল। বাট এমন একটা জিনিস চাচ্ছে যেটা আসলে করা খুব ডিফিকাল্ট, ট্রিকি সিচুয়েশন, আমি কিভাবে স্টেক হোল্ডারের সাথে ডিল করব, তাদেরকে হ্যাপি রাখবো, কনফ্লিক্ট কিভাবে আমি রেজুলেশন করব, এই জিনিসগুলা থাকতে হবে। তারপর হলো প্রেজেন্টেশন স্কিল, প্রেজেন্টেশন এন্ড কমিউনিকেশন স্কিল, কিভাবে আমি কঠিন মেসেজকে সহজভাবে আমি ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করি, কিভাবে একটা জিনিসকে, একটা ড্রাফট বা রিপোর্টকে আমি আর্টিকুলেট করতে পারি যেটা সহজে প্লেন ল্যাঙ্গুয়েজে যে কেউ বুঝতে পারে। এই জিনিসগুলো আসলে, এগুলো হলো কোর জিনিস সিলেকশন ক্রাইটেরিয়া। এখন একটা জিনিসের টেকনিক্যাল ফোকাস যদি থাকে, একটা স্পেসিফিক্যালি টেকনিক্যাল রিলেটেড একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা স্ট্র্যাটেজিক হইতেও পারে, স্ট্র্যাটেজিক ভিশন বা অনেক কিছু, কিন্তু এই বিহেভিয়ারাল থিংস গুলো অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ গভর্নমেন্ট জবে টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে ওরা খুব বেশি অরিড না, কারণ ওরা ধরেই নাই বাইরে থেকে যারা আসবে তাদের এই ধরনের স্কিল নাই, তাদের ট্রান্সফারেবল স্কিল আছে, ডিরেক্টলি স্কিল ম্যাচ করা খুবই ডিফিকাল্ট। তারা ধরেই নাই ক্যান্ডিডেটের পিছনে এপিএস 6 পর্যন্ত আমাকে 6 মান্থ অ্যাটলিস্ট আমাকে ব্যয় করতে হবে তাকে রেডি করার জন্য।
অতএব টেকনিক্যাল জিনিস নিয়ে অত বেশি কনসার্ন হওয়ার কিছু নাই। এটা হলো সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। একটা এক্সাম্পল আমি যদি বলি, যে স্ট্র্যাটেজিক ভিশনারি একটা এক্সাম্পল বললাম, যারা টেলিকম ব্যাকগ্রাউন্ডে বা অন্য জায়গায় অনেকেই আমরা কাজ করছি, যে কোনো এক্সাম্পল আমরা যখন দিব তখন আমাদের একটা স্টার মেথড বলে আমরা সবাই জানি, সিচুয়েশন, টাস্ক, অ্যাচিভমেন্ট, আমার কি রোল ছিল, এই জিনিসগুলো নিয়ে স্টার মেথডটা ফলো করা। ধরি একটা জিনিস, একটা এক্সাম্পল দিলাম, আমি আসলে গ্রামীণ ফোনে কাজ করছি, তাই না? গ্রামীণ ফোনে আমি যখন কাজ করছি, আসলে গ্রামীণ ফোনের কাজ কি? গ্রামীণ ফোনে আমার রোল যদি একটা এক্সাম্পল বলে, আমি অপারেশন ডিপার্টমেন্টে কাজ করছি, নেটওয়ার্কের ইন্টিগ্রিটি ইনশিওর করা, ম্যানেজমেন্টকে আমাকে গাইড করা, অ্যাডভান্স টেকনোলজির নেটওয়ার্ক ডেভেলপ করা, যেটা অন্য অপারেটরের সঙ্গে আমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। এটা হলো সিচুয়েশন। এই সিচুয়েশন এখানে আমার টাস্ক কি ছিল? এখানে আমার টাস্ক ছিল হলো নেটওয়ার্কের পারফরমেন্স রেগুলারলি ইভালুয়েট করা, নেটওয়ার্কে কোথায় কি কম প্রবলেম হচ্ছে সেটা অ্যানালাইজ করা, অন্যান্য অপারেটর কোথায় স্ট্রং কিছু করতেছে, তাদের পারফরমেন্স কোন দিক থেকে তারা বেশি কাস্টমার স্যাটিসফ্যাকশন, টেকনিক্যাল ইস্যু গুলো আছে, ওই জিনিসগুলো অ্যানালাইজ করে কম্পেয়ার করা, রিপোর্ট জেনারেট করা, ম্যানেজমেন্টকে গাইড করা যে ফিউচার কি টেকনোলজি দিলে, ফর এক্সাম্পল 2G ছিল, 2G থেকে 3G বা নতুন কোনো সার্ভিস লঞ্চ করলে আমার কোম্পানি বেটার পজিশনে যাবে। ম্যানেজমেন্টকে খালি রেগুলার কাজ করা না, অফিসে গেলাম আমি ভালো ওয়ার্কার, দ্যাট ইজ নট দ্য থিং। এটা হলো স্ট্র্যাটেজিক ভিশনারি হইতে হবে, যে আমি আসলে ম্যানেজমেন্টকে গাইড করা যে এই জিনিসগুলো ইনক্লুড করলে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো, কাস্টমার হ্যাপি থাকবে। তা এটা হলো সিচুয়েশন, হলো টাস্ক। এখন টাস্ক অ্যাচিভ, এই টাস্কের অ্যাকশনটা কি নিতে হবে? এই অ্যাকশন নেওয়ার জন্য হইতে পারে একটা প্রজেক্ট লঞ্চ করতে হবে, পাইলট প্রজেক্ট হইতে পারে, একটা টাস্ক আর্টিকুলেট করে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে প্রজেক্ট লঞ্চ করে ওই প্রজেক্টের কোঅর্ডিনেশন কি হয়, প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট এক্সিকিউশন, পাইলট প্রজেক্ট করে আউটকাম কি, আউটকাম করে অ্যানালাইসিস করা। যে ফর এক্সাম্পল আমরা টেস্ট বিটিএস ইনস্টল করছি 2G থেকে 3G নেটওয়ার্কের জন্য, করার ফলে একটা প্রথমে টেস্ট বেস যে রিস্ক রিডাকশন করছি, যে সাইটগুলো এমন ভাবে চুজ করছি যেটা আসলে রিস্ক কম, কাস্টমার হ্যাম্পারিং কম হবে, নাইট টাইমে আমরা কাজগুলো করছি। এইভাবে করে অ্যানালাইসিস করে যে কি ইমপ্রুভমেন্ট পাইলাম, আগের যে বেসলাইন ছিল সেখান থেকে আমার পারফরমেন্সের কি ইমপ্রুভমেন্ট হইলো, জিনিসগুলো দিয়ে। আর পাইলট প্রজেক্টের মাধ্যমে আমি কি কি ভুল করলাম, লেসন কিভাবে আমি লার্ন করলাম ওইখান থেকে, যাতে আমি পরবর্তীতে যখন ফাইনাল আপগ্রেডেশনে যাব ওই ভুলগুলো যাতে আমি না করি। এটা হলো অ্যাকশন। রেজাল্টের পরে কি হইতে পারে, যখন এই সাকসেসফুলি আমি এটা আপগ্রেড করব ফুল নেটওয়ার্ক লেটেস্ট টেকনোলজিতে যাবে, নেটওয়ার্কের স্পিড বেশি পাবে, কাস্টমার হ্যাপি, কোনো কল ড্রপ কম, ডাটা স্পিড বেশি, অন্য অপারেটরসে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো। এটা বলার পরে আর একটা লাস্ট লাইন যেটা হওয়া উচিত, আমি এত কিছু কোর্স করার পরে কি হয়েছে, আমি হয়তো কোনো একটা মান্থে বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছি বা এই অ্যাওয়ার্ড পাইছি। এই জিনিসগুলো আসলে কভার করা, এটা একটা এক্সাম্পল, একটা পয়েন্টের উপরে আমি বললাম। লিডারশিপের ক্ষেত্রেও এরকম এক্সাম্পল থাকতে পারে। আমি ওমর ফারুকের কাছে একটা জেনারিক একটা টেমপ্লেট APS 1 থেকে ACS ব্যান্ড 3 পর্যন্ত বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, এই ধরনের একটা টেমপ্লেট পাঠিয়ে দিয়েছি, ও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করবে। আর ওমর ফারুক নিজেও হয়তো একটা সিলেকশন ক্রাইটেরিয়া একটা অংশ বিশেষ হয়তো স্যাম্পল আপনাদেরকে দিবে। এখন এটা গেল সিলেকশন ক্রাইটেরিয়া রিলেটেড। এখন আমি লাস্টে যে পার্টটা আমি কথা বলবো সেটা হলো আসলে ইন্টারভিউ রিলেটেড। ইন্টারভিউতে ডাক পাইলাম, ডাক পাওয়ার পর আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে জেনারেল সাধারণত দেখা যায় এটা ভেরি করে, কিছু কিছু ক্ষেত্রে 20 মিনিটস, কিছু কিছু ক্ষেত্রে 30 মিনিটস, কিছু কিছু ক্ষেত্রে 40-50 মিনিটস, বিভিন্ন জন বিভিন্নভাবে ইন্টারভিউ নেয়। কেউ কেউ ইন্টারভিউর 10 মিনিটস 15 মিনিটস আগে কোশ্চেন দিয়ে দেয়, কেউ কেউ দেয় না। আবার কেউ কেউ ইন্টারভিউ জাস্ট নেওয়ার আগে কিছু অ্যাসেসমেন্ট নাই, রিটেন অ্যাসেসমেন্ট বা কিছু অ্যানালাইসিস অ্যাসেসমেন্ট নিতে পারে। এটা ভেরি করে, তবে সাধারণত নেয় না, অনেক জায়গায় স্ট্রেট ইন্টারভিউ। ইন্টারভিউর ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই কমন, যে কথাগুলো বললাম, সিলেকশন ক্রাইটেরিয়াটা যদি কেউ ভালোভাবে বুঝে লেখে তার জন্য ইন্টারভিউটা খুব সহজ। এটা প্রাইভেট জব বা অন্যান্য বাংলাদেশের মতো এখানে ইন্টারভিউতে কখনোই কোনো ডেপথ টেকনিক্যাল কোনো কোশ্চেন করা হয় না, এবং এমন কোনো কোশ্চেন করা হয় না যেটাতে কোনো ইন্টারনাল ক্যান্ডিডেটকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। ওপেন এন্ডেড কোশ্চেন করা হয়, জেনারেল কোশ্চেন, যে কোশ্চেন সবার জন্য ফেয়ার এবং সবাই আনসার করতে পারবে। টেকনিক্যাল কোশ্চেন একটার বেশি সাধারণত থাকে না, একটা কোশ্চেনের অ্যান্সারের পরে কিছু ফলো আপ কোশ্চেন থাকতে পারে।
একটা এখন এক্সাম্পল হয়তো হইতে পারে যে আইসিটি প্রজেক্ট নিয়ে, কেউ যদি আইসিটি নিয়ে কাজ করে, যে give as an example where you have contributed a significant contribution to the upgradation of certain type of ICT technology. এটা একটা কোশ্চেন। এখন এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য স্টার মেথড ফলো করে সাধারণত গুড আইডিয়া হলো ইন্টারভিউ বোর্ডে যে জিজ্ঞাসা করা প্যানেলকে যে কতক্ষণ, যদি তারা আগে গাইডলাইন না দেয় যে ইন্টারভিউটা কতক্ষণ হবে এবং কত মিনিট, এই কোশ্চেনটার উদ্দেশ্য হলো কতগুলো কোশ্চেন আমি যদি জানি তাহলে আমি কত টাইম যদি জানি আমি তখন বুঝতে পারবো পার কোশ্চেনের জন্য আমার টাইম অ্যালোকেটেড কত, সেই অনুযায়ী নিজের অ্যান্সার গুলোকে ওইভাবে দাও। একটা জিনিস এখানে মনে রাখা দরকার, যে জিনিসটা হলো যদি কেউ মনে করে আমি যে স্টেজে যে মারবো এটা কখনোই আসলে সম্ভব না, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি এটা বলি, নিজের এক্সাম্পল গুলো নিজেকে প্রিপেয়ার করা, ইন্টারভিউর আগে থেকে প্রিপেয়ার করা, 7-8টা কমন কোশ্চেন, এর বাইরে সাধারণত কোনো কোশ্চেন হয় না। নিজেকে আগে থেকে এই কোশ্চেন হলে আমি এই অ্যান্সার দেবো, এইভাবে নিজেকে রেডি করতে হবে। কোশ্চেন কমন পড়ছে, ওকে অ্যান্সার দিব, এইভাবে আগে থেকে নিজেকে প্র্যাকটিস করে করে রেগুলার নিজেকে ইউজ টু, এই সিচুয়েশনের সাথে ইউজ টু হতে হবে, নিজেকে রিহার্সাল দিতে হবে। এটা করলে এটা ভালো আউটকাম পাওয়া সম্ভব। এটা একটা জিনিস। অনেক সময় হতে পারে ইন্টারভিউর মধ্যে যেটা হতে পারে তাদের যে কি পয়েন্ট গুলো তারা যেগুলো খুঁজতেছে সেই আনসার গুলো যদি পেয়ে যায় তারা সময় বাঁচানোর জন্য স্টপ করে দেয় অনেক সময় ইয়ে করে, যে জিনিসগুলোকে নেগেটিভলি নেওয়ার কারণে তার মানে প্যানেল হ্যাপি, ওই কোশ্চেনে তার হাত দ্বারা জানার দরকার নেই, তারা নেক্সট কোশ্চেনে চলে যাবে। আর একটা জিনিস হতে পারে অনেক সময় কোশ্চেন যদি ডিরেইল, যে কোশ্চেন করছে ক্যান্ডিডেট অ্যান্সার করতেছে না, তারা অনেক সময় তাদেরকে ক্যান্ডিডেটকে গাইড করা হয়, এটা হলো প্রসেস। যারা ট্রেন ইন্টারভিউ তারা গাইড করে ডিরেইল হয়ে গেলে যে ট্যাপিং দিয়ে যে তুমি এই জায়গায় এই পয়েন্টটা মিস করতেছো, এটা সম্পর্কে কিছু বল। খুবই ইন্টারঅ্যাক্টিভ, খুবই সাপোর্টিভ এটা খুবই কমন, দুই এক জায়গায় এক্সেপশনাল হইতেই পারে, এটা করা হয় আর কি। ওই জন্য আমি বলবো ইন্টারভিউ জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হওয়াটা বেশি জরুরি। আমি নিজে দেখছি আমার এক্সপেরিয়েন্স থেকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের লোকজনের যে প্রবলেমটা হয়, সবাই আমরা কথা বলতে শাইনেস কাজ করে, আমরা অনেক সময় অনেক কিছু জানি কিন্তু বলতে পারি না। এটার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর বাইরে আসলে কোনো বিকল্প কিছু না। আর কোশ্চিনের ইন্টারভিউ যে এই 5-7টা কোশ্চিনের পরে একটা টাইম দেওয়া হয় যে তোমার কোনো কোশ্চিন আছে কিনা। অনেকেই বলে আমার কোনো কোশ্চিন নাই, আমি হ্যাপি, যেটা আসলে খুবই নেগেটিভলি গ্রাউন্ড করা হয়। অ্যাটলিস্ট আমি প্যানেলে থাকলে সেটা করি। তার কারণ হলো একটা ক্যান্ডিডেট বাইরে থেকে আসছে, তার কোনো কোশ্চিন নাই, সে এখানে কাজ করতে চাচ্ছে, এটা কেমন কথা? কি ধরনের কোশ্চিন জিজ্ঞাসা করা যাবে? প্রথমে হলো আমি একটা অর্গানাইজেশনে ইন্টারভিউ দিলাম, এখানে একটা সুযোগ যে অর্গানাইজেশন সম্পর্কে জানার এবং তাদেরকে কিছু ইন্টারভিউ নেওয়া। আমি যে কাজগুলো করি বা আমি আগে করছি বা আমি প্রিফার করি, আমি অবশ্য বলবো যদি সবাইকে যদি এই কাজগুলো করার জন্য আর কি গুড প্র্যাকটিস, যে টেল আস অ্যাবাউট ইওর অর্গানাইজেশনস, হাউ মেনি পিপলস ইন দ্য টিম, আই অ্যাম, একটা কোশ্চেন হতে পারে যে টিমে কতগুলো লোক আছে, টিমের কালচারটা কি রকম, এই সম্পর্কে একটা কোশ্চেন হইতে পারে। আমি যদি সিলেক্টেড হই, তোমার ফার্স্ট 3 মান্থে তোমার আমার কাছ থেকে এক্সপেকটেশন কি, তোমার এমনি কোনো ক্রিটিক্যাল প্রজেক্ট সম্পর্কে, তোমাদের একটা টিপিক্যাল ডে কেমন, তোমাদের কেমন টিপিক্যাল ডে, এই ধরনের একটা কোশ্চেন হইতে পারে। তোমার অর্গানাইজেশনাল চার্টটা কেমন, তুমি একটা ফ্লো চার্টটা বলো, যেমন ম্যানেজমেন্ট, যে ম্যানেজার, আমি যদি ম্যানেজার হই আমার আন্ডারে কতগুলো লোক থাকবে, আমাকে কত পিপল ম্যানেজ করতে হবে, বা আমি যদি ম্যানেজারের আন্ডারে কাজ করি টিম মেম্বার হিসেবে, ওই টিমে কতগুলো মেম্বার আছে, টিমে ডাইভার্সিফাইড মেম্বার আছে কিনা, এটা জেন্ডার ব্যালেন্স আছে কিনা, এই ধরনের কোশ্চেন করা যেতে পারে। ফাইনাল কোশ্চেন হইতে পারে যে কমন কোশ্চেন, যে কতদিন তুমি নিবে আমার অ্যানসারটা দিতে, এই কোশ্চেনের আউটকাম জানাইতে। মোটামুটি আই থিংক আমি সবকিছুই কভার করছি আর কি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি মনে হয় সেটা বেটার আমি সেগুলো অ্যানসার করতে পারি। আমার কাছে মনে হয় যে এই এর পরের স্লাইডটা কি ওমর ফারুকের কাছে ট্রান্সফার হবে? স্লাইড ভাই আসলে পুরাটাই কভার হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে একটু ব্যাকে যাই। সেটা হচ্ছে যে ওই সিলেকশন ক্রাইটেরিয়া একটু মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, মানে ব্যাপারটা আসলে সিলেকশন ক্রাইটেরিয়া আসলে এটা কখন কোন পর্যায়ে যে ইন্ট্রোডিউস হয়, এটা কি অ্যাপ্লিকেশনে
ওরা বলে দিয়ে থাকে যে এই হচ্ছে আমার সিলেকশন ক্রাইটেরিয়া, এটার উপর বেস করে আমার মানে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এরকম কিছু? ধরো একটা পজিশন ডেসক্রিপশন তোমার কাছে আছে। ভাইয়া আমি একটা দেখাইতেছি এখন, ভাইয়া আমার স্ক্রিনটাতে ফলো করেন। আচ্ছা, তুমি এই একটা যে ধরেন যে ওপেন করো একটা, যে ধরেন যে আমি ভাইয়ের সাথে কোনো আরেকটা কোশ্চেন শুধু অ্যাড করতে চাই, রিলিভেন্ট, এই জন্যই বললাম। ভাইয়া যেমন বললো যে কখন করতে হবে সিলেকশন ক্রাইটেরিয়া, সেটা একটা জিনিস। আর এটার সাথে আমি অ্যাড করতে চাই যে বিভিন্ন পজিশনের জন্য বিভিন্ন ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া হবে নাকি সাধারণত থাকে, নাকি ওরা কোনো সিলেকশন ক্রাইটেরিয়া দিয়ে দেয়, বেসড অন দিস উই হ্যাভ টু প্রিপেয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, ভালো কোশ্চেন। এখন ঘটনা হলো এটা নির্ভর করে জব ডেসক্রিপশন দেওয়া থাকে। জব ডেসক্রিপশন পড়ে বুঝতে হবে আসলে ওরা কি চাচ্ছে। প্রথম কথা, যদি কোনো ক্লিয়ার ওখানে একটা অংশ থাকে হলো আইডিয়াল ক্যান্ডিডেট, তার কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, পজিশনের রেসপন্সিবিলিটি কি কি, এটা একটা ভালো ইন্ডিকেটর। তারপরও পজিশনের কন্টাক্ট পারসনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা যাইতে পারে তোমার প্রিফার্ড ক্যান্ডিডেটের কি কি বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে যে জিনিসটা হইতে পারে ডিফেন্সের ক্ষেত্রে, যে জিনিস বিভিন্ন পজিশন টু পজিশন ভেরি করে। কিছু পজিশন বলে যে সিলেকশন ক্রাইটেরিয়া হইতে হবে ম্যাক্সিমাম 1000 ওয়ার্ড, কিছু কিছু পজিশন বলে সিলেকশন ক্রাইটেরিয়া হইতে পারে ম্যাক্সিমাম 600 ওয়ার্ড। 600 ওয়ার্ডের সিলেকশন ক্রাইটেরিয়া লেখাটা খুবই ডিফিকাল্ট। তার কারণ হলো যে 5টা বা 6টা যে এপিএস ভ্যালু সবকিছু 600 ওয়ার্ডের মধ্যে কনসাইজ করে মানে আটানোটা খুবই ডিফিকাল্ট। এটার জন্য আসলে অনেক প্র্যাকটিসের দরকার। আর একটা জিনিস ডিফেন্সের ক্ষেত্রে, একটা জিনিস হলো একটা ট্রিক্স আছে, যেটা হলো যদি 600 বলুক আর 1000 বলুক 50 ওয়ার্ডস পর্যন্ত বেশি বাড়ায় দেওয়া যায়। মানে 1000 হলো সিস্টেম 1050 ওয়ার্ড পর্যন্ত একসেপ্ট করে, 6000 হলো 650 ওয়ার্ড পর্যন্ত। আবার অন্যান্য অর্গানাইজেশন আছে, কিছু অর্গানাইজেশন তারা 800 ওয়ার্ড চায়, কিছু অর্গানাইজেশন 750 চায়, খুবই বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম। এটা দেখতে হবে পজিশন ডেসক্রিপশনে, ওখানে যে অ্যাপ্লিকেন্ট গাইডস হাউ টু অ্যাপ্লাই, ওইখানে ডিরেকশন দেওয়া থাকে। আমার ডিফেন্সের একটা হ্যাঁ ভাইয়া, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমত যদি আপনি খুলতেছি ভাইয়া, ওই যদি আমরা ডিফেন্স স্পেসিফিক চাই শুধু জব দেখবো, তাহলে defensecareer.nga.net.au, এখানে আমরা শুধু ডিফেন্সের জবগুলো সার্কুলার গুলো দেখতে পারি। তুমি সবচেয়ে ভালো হলে এপিএস এর ওয়েবসাইট থেকে যদি দেখাও, একটা যাও, আমি ওখানে ওখানে যাও, আর apsjobs.gov.au, এটা হচ্ছে আসলে সব এপিএস জবের। আচ্ছা, এখানে রাখো, আমি দেখাচ্ছি। এখানে যে এই ওয়েবসাইটটা আছে apsjobs.gov.au, এখান থেকে ডিপার্টমেন্টের জব ডাউন থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করা যায়। ক্লাসিফিকেশন থেকে এপিএস কোন লেভেলের আমি জব চাই, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। এখন আমাদের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যদি কেউ, আমি মনে করি যে ডিফেন্স মোর দ্যান এনাফ অ্যাপ্লিকেশন করার জন্য। অন্য জায়গায় কেউ যদি খালি ডিফেন্সের জবগুলোই দেখে, এটাই এনাফ। এত অ্যাডভার্টাইজমেন্ট হয় যেখানে আসলে অ্যাপ্লাই করে শেষ করা ডিফিকাল্ট। আচ্ছা ভাইয়া দেখেন এখানে 792টা জব আছে এখন ওপেনিং। ওমর জাস্ট এক মিনিট, বল। যেটা আমি বলতে চাচ্ছি যে এই সিলেকশন ক্রাইটেরিয়া কি রিজিউমের সাথে একসাথে আপলোড করতে হয় ওয়ার্ডে লিখে? হ্যাঁ, ওইটাতে আগাচ্ছি দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, ওটা আমরা ইয়ে করব, কভার করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এখানে ডিফেন্সের একটা ওয়েবসাইটে যাও। ভাইয়া যেটা করি যে এখান থেকে ইয়ে করি, আমরা শুধু ডিফেন্সই চয়েস করি এখান থেকে। হ্যাঁ, ডিফেন্সে এপিএসসি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। তুমি এখানে এপিএস 6 এর যাও, কি কি জব আছে এখন দেখো, সার্চ দাও। মেইনটেনেন্স অফিসার বিভিন্ন আছে। আচ্ছা, এখন নিচে একটা ধর একটা রিলেভেন্ট একটা ইয়েতে যাও। এটাতে যাই, আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা মেইনটেনেন্স হইতে আচ্ছা, মেইনটেনেন্স অফিসারে যাও, সমস্যা নাই। আচ্ছা, গেলাম। এখানে যাও, তারপর অ্যাপ্লাই ইয়েতে যাও, অ্যাপ্লাই বাটনে ক্লিক দাও। এখানে ক্লিক একটু দাঁড়াও, হ্যাঁ আগে যাই, একটু ব্যাকে যাও একটু। এই যে একটু নিচে পুরো স্ক্রিনটা আমাকে দেখানো একটা দাও। এখানে যদি দেখি আমরা, এখানে একটা এলিজিবিলিটি সম্পর্কে লেখা আছে যে এখানে নেগেটিভ ভেটিং অন ক্লিয়ারেন্স লাগবে। এখানে কিন্তু লেখা আছে আইডিয়াল ক্যান্ডিডেটের কি কি বৈশিষ্ট্য, দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ফর দিস রোল উইল বি মোটিভেটেড। এখানে কিন্তু খুব টেকনিক্যাল না, এটা হলো জেনারেল ওপেন ইন্ডেড কিছু গাইডলাইন দেওয়া থাকে, ঠিক আছে। আর একটু উপরের দিকে যাও,
এই যে এখানে অ্যাবাউট আওয়ার টিম, ওই টিমে কি ধরনের কাজ করে সেই সম্পর্কে একটা হিন্টস দেওয়া আছে যে আসলে টিমের কাজটা কি। ঠিক আছে, আবার একটু নিচের দিকে যাও, এবং নিচের দিকে গেলে যে কন্টাক্ট পারসন কে, এখানে কেয়ারজি এর যে পজিশন নাম্বার এখানে সবকিছু আছে। কন্টাক্ট পারসনের এখানে দেওয়া আছে হলো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সাধারণত কন্টাক্ট পারসনের ফোন নাম্বারটা ডিটেলস ওই ইনফরমেশন প্যাকে আমরা গেলে ডিটেলসটা দেখতে পাবো। এতে যাও, এখন ওই ইনফরমেশন প্যাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক দাও। অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলেই এখন ডিফেন্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। কন্টিনিউ টু সাইট দিলে এখন এখানে এই যে এখানে অ্যাপ্লাই করার জন্য সবাইকে যেটা কি করতে হবে, প্রোফাইল লগ ইন করে আগে লগ ইন ক্রিয়েট করে নিজের প্রোফাইল ইনফরমেশন দিয়ে রাখা যায়। এখন দিয়ে রেখে লগ ইন ক্রিয়েট করলে যত ইনফরমেশন চাবে সবকিছু দিয়ে পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার জন্য একটা করলে অনেক ইনফরমেশন অটোমেটিক্যালি এটা পপুলেট হবে, যেটা পরবর্তীতে ফার্দার আর ওটা ফিল আপ করা লাগবে না। আর প্রিন্সেপ কোশ্চেনের জন্য দুইটা অপশন থাকে, একটা হলো নিজের রেজিউমিটা আপলোড করতে হয়, আর সিলেকশন ক্রাইটেরিয়া ওয়ার্ডে এখানে টেক্সটে পেস্ট করতে হয়। আবার কিছু কিছু অর্গানাইজেশন তাদের ক্ষেত্রে পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট সরাসরি অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হয়। কিছু কিছু যেমন ডিপার্টমেন্ট অফ হেলথ, ওরা যেটা চায় যেটা হলো 1 পেজের পিস হইতে হবে। ওরা বলে দেয় 1 পেজের বেশি হইতে পারবে না, কিন্তু ওইখানে লোকজন আমার মনে হয় একটু বেশি চালাকি করতো আগে, যেহেতু 1 পেজ বলছে 7-8 ফন্টের সাইজ দিয়ে সব ভরায় ফেলতো আর কি। এখন ওইটা বন্ধ করার জন্য ওরা বলে দেয় অনেক সময় মিনিমাম 10 বা 11 ফন্টের কম হইতে পারবে না। ঠিক আছে, এই ধরনের অনেক ভাবেই জিনিসগুলা ওরাও চালাক হয়ে গেছে আর কি। এখন ইনফরমেশন প্যাকে ক্লিক দাও, এখানে গেলে ইনফরমেশন, এই যে ইনফরমেশন প্যাক, এটা হলো ক্যান্ডিডেটের ডিটেইলস ইনফরমেশন থাকবে। এই যে এখানে দেখা গেছে এখানে কন্টাক্ট অফিসার, এখানে সাধারণত সব সময় ফোন নাম্বার দেওয়া থাকে, কিন্তু এক্সেপশনাল 2-4টা কেসে অনেক সময় ফোন নাম্বার দেওয়া থাকে না। স্পেশালি এএসডি, এসইও বা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যেগুলো, সেগুলোতে ফোন নাম্বার দেওয়া থাকে না, বা ফোন নাম্বার দেওয়া থাকলেও সেই ফোন নাম্বারে ফোন করলে কেউ ফোন, কারণ নামে অ্যালোকেটেড ফোন নাম্বার না। তাদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাইতে গেলে ইমেইল করলে তারা হয়তো বা রেসপন্সিভ হইতে পারে, বা তারা খুবই রিলাক্টেন্ট, বা এটা হয়তো অন্য কোনো কারণে দেয় না, কি কারণে দেয়নি আমি জানি না, তবে সাধারণত কন্টাক্ট পার্সনের কন্টাক্ট নাম্বারটা এখানে দেওয়া থাকে। আচ্ছা নিচের দিকে যাও, একদম এখানে এই যে আইডিয়াল ক্যান্ডিডেটের ওই অংশটাই কপি পেস্ট করা আছে যেটা আমি আগে দেখছি। ইওর রোল, এই ইনফরমেশনটা পড়ে একটা ভালো একটা কি চাচ্ছে সে সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যাবে। অর্গানাইজেশন খুব বেশি রেলিভেন্ট না, ইন্টারেস্ট থাকলে পড়া যাইতে পারে। নিচে যাও, তারপরে আর একটু নিচে যাও, এই যে এইখানে যে জিনিসগুলো হাউ টু অ্যাপ্লাই, নিচে যাও দেখো অপশন আছে আওয়ার টিম ডিজায়ার্ড কোয়ালিফিকেশন এন্ড এক্সপেরিয়েন্স। এখানে এই জিনিসটা হলো দরকার, the following কি কি এক্সপেরিয়েন্স প্রোভাইডিং ক্যাজি good understanding of future maritime sustainment model knowledge and N4 library, এগুলো সম্পর্কে মোটামুটি তাদের এক্সপেরিয়েন্স এখানে হলো একটা হয়তো ডিজায়ারেবল স্কিল। ওরা স্পেসিফিক কোনো ইঞ্জিনিয়ারিং যদি বলে থাকে, সাধারণত ইঞ্জিনিয়ারিং বললে কখনো বলে না, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে বলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল। নর্মাল কমন ওয়ার্ড হলো ওপেন রাখে, যে ওয়াশিংটন অ্যাক্ট ইঞ্জিনিয়ার ব্যাচেলর ডিগ্রি হইতে হবে। অনেক ক্ষেত্রে এটা ওপেন থাকে, এই জিনিসটা দেখে নিতে হবে যে আসলে তারা কি চাইছে। যদি স্পেসিফিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়, যদি ওরা বলে দেয় স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে অ্যাপ্লাই করে ওখানে লাভ নেই। যদি ওপেন বলে তাহলে সেখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আর কিভাবে অ্যাপ্লাই করবে এখানে লেখা আছে 1000 ওয়ার্ডের সিলেকশন ক্রাইটেরিয়া স্টেটমেন্ট দিতে হবে, আর একটা হলো সিভি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের কুয়েট তো ওয়াশিংটন অ্যাক্রোড। হ্যাঁ আমরা সবাই যারা মাইগ্রেন্ট পিপল, সবাই ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া দ্বারা যেগুলো ডিগ্রি অ্যাসেস দ্বারা সবাই ওয়াশিংটনে। আচ্ছা আমাদের একটা এটা আমরা সবাই আমাদের ফোনটাকে মিউট করি, মানে একটা মানে আচ্ছা যদি আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা এখানে থেকে চ্যাট বক্সে কোশ্চেন আছে হচ্ছে যে রাহাত একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ভাই আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে, ইজ देयर এনি অপরচুনিটিস ফর মি?
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার থাকলেও এখানে অপরচুনিটি আমি বলবো আছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেখানে চায় অনেক জায়গাতেই স্পেসিফিক ভাবে তারা কোনো কিছু বলে না যে আমাকে ওই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, সেই জায়গাগুলোতে অপরচুনিটি আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জবগুলোতে অপরচুনিটি আছে। প্রজেক্ট ম্যানেজমেন্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নট রেলেভেন্ট। যারা প্রজেক্ট নিয়ে কাজ করে প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, কারণ ক্যাশজির জব, যেটা ক্যাশজি হলো ক্যাপাবিলিটি অ্যাকুইজিশন এন্ড সাস্টেইনমেন্ট গ্রুপ, এদের কাজ হলো জিনিসপত্র কেনাকাটা করা, ডিফেন্সের জন্য টেকনিক্যাল জিনিস, এগুলোর হলো ইনস্টলেশন, ইন্টিগ্রেশন, কন্ট্রাক্টরদের সাথে নেগোশিয়েট করা, এগুলোর মেইনটেনেন্সের যে সাপোর্ট আর কি, আমাদের টেলিকমের ক্ষেত্রে ফিল্ড অপারেশনের মতো বলা যায় অনেকটা, এরা এই ধরনের কাজ করে। ঠিক আছে, তো এই ধরনের অনেক জায়গাতেই এখানে অপরচুনিটি আছে। স্পেসিফিক যে ব্যাচেলর ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে সে অনেক কিছুতেই অ্যাপ্লাই করতে পারবে। তবে ওই জিনিসটা একটু দেখে নেওয়া দরকার যে কোনো স্পেসিফিক ডিগ্রি তারা চাইছে কিনা। ভাইয়া এই যে একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ারের পাইছি, এটা নিয়ে একটু ইয়ে করা যায়। আচ্ছা, যাও এখন নিচে এখন স্পেসিফিক ডিগ্রি কি চাইছে কিনা দেখি। আইডিয়াল ক্যান্ডিডেট সম্পর্কে ওরা কি কি লাগবে ওরা বলছে। অর্গানিক NV2 আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাতে NV2 লাগবে আর কি রিকোয়ারমেন্ট। আর এই যে এই কন্টাক্ট যে এখানে অফিসারের কন্টাক্ট ডিটেইলস পার্সনের নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এখন নিচের দিকে যদি যাও আর তোমার ওই যে দেখো ডিগ্রির ক্ষেত্রে কি বলা আছে, ওই পোস্ট ওই ইয়াটা আমরা কভার করতে পারি কিনা দেখি। আওয়ার টিম ওয়ার্ক এক্সপেরিয়েন্স এডুকেশন স্কিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এই পজিশনটাতে সে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ব্যাচেলর ডিগ্রি থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল আমার কাছে মনে হয়েছে, যেটা এটা ওপেন সবার জন্য। হ্যাঁ ভাই, এটা এক্স্যাক্টলি সবার জন্য ওপেন, আমাদের সবার জন্য ওপেন এটা একটা সার্কুলার। আর এটা যে জিনিসটা আরেকটা জিনিস যাও এখানে, ওটার নিচে কিন্তু লিখছে যে একটা হলো কি চার্টার্ড ইঞ্জিনিয়ারের জন্য, এটা অনেক সময় লেখে মেম্বার্স অফ ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া চার্টার্ড ইঞ্জিনিয়ার। APS 6 লেভেলের জন্য এটা খুব বেশি ক্রিটিক্যাল না। ওরা বলে যে এটা অ্যাচিভ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, বা অনেক সময় এটা ডিজায়ারেবল বলে বা প্রিফার, নট ম্যাটার, অ্যাপ্লাই করাটা ওয়াইজ। এটা যে কেউই ওখানে চাকরি করার পর অ্যাপ্লাই করলে এটা পাইতে পারে। এটার ক্ষেত্রে বলতে 1000 ওয়ার্ডের সিলেকশন ক্রাইটেরিয়া থাকতে হবে। এখন এই সিলেকশন ক্রাইটেরিয়াটা 1000 ওয়ার্ডটা হবে এইটার বেসিসে। এই যে আইডিয়াল ক্যান্ডিডেটটা কি, আইডিয়াল ক্যান্ডিডেটটা কি এবং রোল এন্ড রেসপন্সিবিলিটি থেকে কিছু কনসেপ্ট সবকিছু মিলে ব্লেন্ড করতে হবে। ইওর রোল, মানে আমাদের 1000 ওয়ার্ডের একটা রচনা লিখতে হবে কয়েকটা প্যারাগ্রাফের, সেটা শুধু এইটা এবং টেকনিক্যাল এইটা কভার করবে আর কি। আমি যে জিনিসটা বলতেছি সেটা খালি টেকনিক্যাল জিনিস, টেকনিক্যালের একটা প্যারাগ্রাফ, সেটা স্ট্র্যাটেজিক পার্টটা কভার করতে পারে। বিহেভিয়ারাল থিংস, পার্সোনাল ড্রাইভ এন্ড ইন্টিগ্রিটি থাকতে হবে সেখানে, টিম ম্যানেজমেন্টের জিনিস থাকতে হবে সেখানে, ইন্টারপার্সোনাল নেগোসিয়েশন স্কিল থাকতে হবে এবং সেখানে কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে। সবকিছু কভার করতে হবে সেখানে। শুধু আমি টেকনিক্যাল এই জিনিসগুলোই বললাম, ইটস নট এনাফ। আচ্ছা, আমাদের দুইটা কোশ্চেন আছে, দুইজন। মনোয়ার প্রথম করো। জি ভাই, হ্যাঁ, তোমার কোশ্চেন করো। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার মনে হয় যেন আমরা দু একজন আর কি স্টিল সিটিজেন না, সেক্ষেত্রে আমার সিটিজেনশিপ মনে হয় আরো 1 ইয়ার লাগবে, কারণ আমার 3 ইয়ার্স কেবলমাত্র হয়েছে, আমার পার্মানেন্ট রেসিডেন্সি অলরেডি 1 বছর হয়ে গেছে, তো মানে আমার আরো 1 বছর সিটিজেনশিপের জন্য ওয়েট করতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে বেসলাইন ক্লিয়ারেন্স নেওয়ার জন্য, মানে কয়েকটা কোশ্চেন আছে, তার একটা হচ্ছে বেসলাইন ক্লিয়ারেন্স নেওয়ার জন্য কয় বছর আমাকে অস্ট্রেলিয়া থাকতে হবে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে ডিফেন্সে, হ্যাঁ আমিও একটু দেখছিলাম যে ডিফেন্সে প্রচুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সার্কুলার। তো এখন ফর এক্সাম্পল আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নিলাম, এখন ইঞ্জিনিয়ারদের কারোর সাথে এরা তো অস্ট্রেলিয়া বা যে G20 বলেন, এই সমস্ত কান্ট্রিগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যুদ্ধ করে, তো ওয়ারের ক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারদেরও ওই রকম বাধ্যবাধকতা আছে কিনা, ওই রকম আমাদের যেতে হবে কিনা, যুদ্ধ করতে যেতে হবে কিনা, বা ওখানে সাপোর্ট দিতে যেতে হবে কিনা, একটু জানাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ভাই এতগুলো কোশ্চেন একসাথে মনে থাকবে না। আচ্ছা আচ্ছা জি ভাইয়া, তাহলে কোশ্চেনটা তোমার আপনার যদি থাকে তাহলে একটু আমি প্রথমে দুটো কভার করি। আপনার যেহেতু এখনো আপনার সিটিজেনশিপ হয় নাই, যে কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স সিটিজেনশিপ ছাড়া কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় না। প্রথম কথা, সিটিজেন হওয়ার পরেই সিকিউরিটি ক্লিয়ারেন্সের অন্যতম প্রধান শর্ত থাকে অবশ্যই সিটিজেন হইতে হবে।
এখন দ্বিতীয় কথা হলো সিটিজেন ছাড়া কেউ কি ফেডারেল গভর্নমেন্টের জব পায় কিনা। কোশ্চেনটা খুব ডিফিকাল্ট। দেয়ার ইজ সাম অপরচুনিটি আছে যেখানে স্পেশাল ক্যাটাগরিতে, যে কিছু কিছু স্পেশালাইজড এরিয়া আছে যেগুলোতে অনেক সময় দেখা যায় লোক দরকার, লোক পাওয়া যায় না, স্পেশাল কনসিডারেশনে তাদেরকে নেওয়া হয়, হয়তো 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে নেওয়া হয় ইনিশিয়ালি, তারপরে সিটিজেন হয়ে গেলে তখন তাকে পার্মানেন্ট করা হয়। এটা হলো একটা কোশ্চেন। আমি আশা করি ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি। হ্যাঁ জি ভাই। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা যেটা হলো, এখানে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং করে কাজ করতেছি, আমরা কিন্তু ইউনিফর্ম অফিসার না। যুদ্ধে যারা পার্টিসিপেট করবে তারা সবাই ইউনিফর্ম অফিসার। এখানে কিন্তু ডিফেন্সের স্ট্রাকচারটা বাংলাদেশের মতো না, এখানে দুটো প্যারালাল ব্রাঞ্চ, ডিফেন্স এবং ইউনিফর্ম। আমাদের হলো চিফ অফ ডিফেন্স এন্ড ডিফেন্স সেক্রেটারি, দুইজন ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক, এবং দুইজন রিপোর্ট করে হলো মিনিস্টার ফর ডিফেন্স, ঠিক আছে, এবং দুইটা প্যারালাল ল্যাডার। আমাদের ইঞ্জিনিয়ারিং কোরের জব হলো ডিফেন্সের, যদি আমি নেভিতে কাজ করি, নেভির এক্সাম্পল যদি আমি দেই, নেভির একটা শিপ কিনবে, অ্যাকুইজিশনের কাজ হলো শিপটা কিনবে, শিপের কি ক্যাপাবিলিটি লাগবে এই জিনিসগুলো কাজ করা, কমার্শিয়াল কাজ সবকিছু ক্যাশজি করে। আমি নেভি টেকনিক্যাল ব্যুরোতে কাজ করি, টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া, কোনটা রাইট প্রোডাক্ট, কোনটা ওই এর ফিউচার ক্যাপাবিলিটি, কি ধরনের টেকনোলজি আসতেছে, কিভাবে আমি নেটওয়ার্কে ওপেন আর্কিটেকচার করব এই ক্যাপাবিলিটিটাকে, যাতে আমি ইজিলি আপগ্রেড করতে পারি, এই ধরনের অ্যাডভাইস আমরা দিই। বা কোনো ফল্ট হলো কিভাবে কুইকলি রিপেয়ার করব, এই ধরনের কাজগুলো তাদেরকে হেল্প করা। একটা নতুন টেকনোলজি আসলে, একটা মিসাইল সিস্টেম আসলে কিভাবে ইন্টিগ্রেট করব, আমার মিসাইলের এফিসিয়েন্সি কিভাবে বাড়াবো, নতুন মিসাইল অন্য কোনো কান্ট্রি, অ্যাডভার্সারি কান্ট্রি নতুন লঞ্চ করছে, আমি সেটাকে কিভাবে ইন্টারসেপ্ট করব, তার জন্য আমার কোন টেকনোলজি আনতে হবে, এই অ্যাডভাইস, সব অ্যাডভাইস গুলো আমরা ইউনিফর্ম অফিসাররা ওদেরকে দিয়ে ওই টেকনোলজি, ওই ক্যাপাবিলিটি গুলো অ্যাকোয়ার করানো হয়। ভাইয়া সেগুলো আমি একটু অ্যাড করি ভাই আপনার সাথে। ওই আমরা আসলে এখানে স্ট্রাকচারটা ওরকম না আসলে, যে মানে আমরা ওদের সঙ্গে যুদ্ধে যাবো ওরকম না। আসলে যারা এখানে পোশাকধারী যারা, তারা আসলে খুব হাইলি স্কিল, তাদের জন্য ডিফারেন্ট জিনিস, তারা একদম আলাদা একটা পার্ট আর কি। তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হইতে পারে, গুড, ভেরি গুড, কিন্তু ওইটার জন্য তারা আলাদাই। আমরা আসলে তা না, আমরা হচ্ছে সরকারের কর্মচারী, আমরা পাবলিক সার্ভিস এমপ্লয়ি আর কি, আমরা সরকারের কর্মচারী সবাই। কিন্তু ঘটনা হলো যুদ্ধের কাজগুলো হলো আমরা তাদের, যাবো না। হ্যাঁ। বাংলায় সহজ কথায় যদি বলি, যুদ্ধ করবে তারা, যুদ্ধের জন্য যে টেকনোলজি বা অন্যান্য জিনিসগুলো লাগবে সেগুলোকে রেডি করা, সেগুলোকে মেইনটেনেন্স করা, আপ টু ডেট রাখার যত কিছু, সবকিছু হলো আমরা করব। আমরা কোনো ফিল্ডে পার্সোনাল সরাসরি আমরা যুদ্ধে পার্টিসিপেট করব। আচ্ছা, এটা একটা ভালো ভালো হইছে। একটা জিনিস হচ্ছে, আমাদের জাহিদ ভাই একটা কোশ্চেন আছে, Question আছে। উনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছে, আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে একটা কোশ্চেনটা নিয়ে নিয়ে আসবো। true. হ্যাঁ ঠিক কোশ্চেন। আমি জাস্ট মানে কুইক টাইম যেহেতু শেষ হচ্ছে, কুইক একটা ফিডব্যাক দিতে চাচ্ছিলাম আসলে। না, খুবই ভালো প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। আমি খুব হ্যাপি হয়েছি তোমাদের এই উদ্যোগ এবং প্রেজেন্টেশন যেটা কভার করছো আর কি। তো আমি খুব বেশি টাইম নিব না। আমি সিডনিতে আছি, আমি সিডনিতে নিউ সাউথ ওয়েস্ট গভর্নমেন্টের জব করি, 13 বছর আছে জব করতেছি। তো এখানেও বিভিন্ন সময় আমি অনেকের বিভিন্ন ভাবে হেল্প করার চেষ্টা করে থাকি আর কি। সেটা সিলেকশন ক্রাইটেরিয়া বলো বা ইন্টারভিউ হেল্প করার বলো আর কি। তো এরকম যদি কখনো সিডনিতে যারা আছে বিশেষ করে এবং নিউ সাউথ ওয়েস্ট গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে চায়, তারা যদি কখনো হেল্পের প্রয়োজন মনে করে, নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব চেষ্টা করবো আর কি। সিলেকশন ক্রাইটেরিয়া হতে পারে, অথবা সিভি হতে পারে, অথবা ইন্টারভিউ কল পাইলে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে বা কি ধরনের রেসপন্ড করতে হবে, সেটা যেটা অনেক কিছুই এই সেশনে কভার করা হয়েছে, সেটা খুব বেশি মানে মিল আছে অনেক কিছুই। তারপরে যদি স্পেসিফিক কোনো প্রশ্ন অথবা কোনো পজিশনের জন্য তারা অ্যাপ্লাই করতে চায়, যদি সিডনি, বিশেষ করে তারা সিডনিতে আছে বা সিডনিতে আসতে চায়, সিডনি জবে, নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের জবে অ্যাপ্লাই করতে চাই, তো সে বিষয়ে আমি হয়তো হেল্প করতে পারবো আর কি। এটা আরেকটা, এটা হচ্ছে যে নেক্সট সামনের মাসের 26 তারিখে আমাদের একটা কুয়েটের স্মৃতিচারণ বা মানে আড্ডা টাইপের একটা প্রোগ্রামের করা হচ্ছে আর কি। তো সবাইকে সেটার জন্য ইনভাইট করতে চাই আর কি। আমাদের এখানে যে কুয়েট এনজেড এর যে অর্গানাইজেশন আছে, তারা অর্গানাইজ করতেছে সেপ্টেম্বর 26 তারিখে 6:30 সন্ধ্যা 6:30 রোববার। তো সবাইকে সেটার জন্য পার্টিসিপেট করার জন্য অনুরোধ করছি আর কি। তো এটা বলে আমি শেষ করলাম। যদি কারো কোশ্চেন থাকে আমি উত্তর দিতে রাজি আছি। থ্যাংক ইউ।
ভাই আপনার দুটো অফারের জন্যই ধন্যবাদ। একটা হচ্ছে যে এনএসডব্লিউ, আমাদের মনে হয় অনেকেই আছেন এনএসডব্লিউ তে, তা যাক এটা অপশনটা আপনি ওপেন করে দিচ্ছেন, এটা সবার জন্য ভালো হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব অবশ্যই মানে কুয়েটের যে কোনো আড্ডায় join করার, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। থ্যাংক ইউ সো মাচ, না রিয়েলি অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ সো মাচ। একটা সেকেন্ড, আমি একটা পয়েন্ট অ্যাড করি। থ্যাংক ইউ জাহিদ ভাই। আমি একটা আমাদের আসলে লিঙ্কডইনে আমাদের আসলে কুয়েটের কোনো গ্রুপ পাইনি আমি, সো একটা গ্রুপ ক্রিয়েট করছি, কুয়েটিয়ান এট অস্ট্রেলিয়া। তো সবাই যদি ওই গ্রুপে জয়েন করে তাহলে মানে আমাদের একটা নেটওয়ার্ক, ভালো নেটওয়ার্ক তৈরি হতে পারে। আমরা কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আমরা দেখতে পারি যে আসলে এই রিলেভেন্ট কোন কোন কে কে আছে এই সেক্টরে, দেন তার কাছ থেকে আমরা আসলে ফিডব্যাক অথবা হেল্প নিতে পারি। ওই লিংকটা কি ভাইবার দেওয়া আছে? লিংকটা ভাইবার দেয়া নাই আমাদের। ভাইবার আমি দিয়ে দেব না ভাই। ওই যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, তাহলে দিয়ে দেন। আর লাস্ট আরটা হচ্ছে যে ওই পলক আমাদের ভাই, পুলক একটা চাচ্ছিল যেটা সিভি একটা ফরম্যাট দেখতে, কোন সিভি ফরম্যাট কি আছে নাকি কারো কাছে রেডি? আচ্ছা ভাইয়া, ওইটা লাস্ট দেখার জন্য আরেকটা লাস্ট কোশ্চেন মমিন ভাইয়ের কাছে, যে একটা নরমালি একটা মানে অ্যাপ্লিকেশন করতে আসলে কি পরিমাণ টাইম আমাদের আসলে দেওয়া উচিত? এটা ডিপেন্ড করে সবার ল্যাঙ্গুয়েজ স্কিল, প্রেজেন্টেশন স্কিল। আমি যেটা বলবো, প্রথম 2-3টা অ্যাপ্লিকেশন, একটা প্রথম অ্যাপ্লিকেশনটা করতে কারো 4-5 দিন, 7 দিন বা 10 দিনও লাগতে পারে। যখন কেউ ইউজ টু হয়ে যাবে, 10টা 15টা বা 20টা অ্যাপ্লিকেশন করবে, তখন মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, তখন তার কাছ থেকে হয়তো 2-3 ঘন্টাতে তারপরে সে করতে পারবে। তবে ইনিশিয়ালি টাইমটা অনেক বেশি লাগবে। এটার কোনো স্ট্রেট কাট সলিউশন নাই। আমার এক্সাম্পল কারো কাজে লাগবে না, বা ওমর ফারুকের এক্সাম্পল তোমার কাজে লাগবে না, ঠিক আছে? এটা সবার নিজের এক্সাম্পল। সবাই তোমাকে স্ট্রাকচার দিয়ে হেল্প করতে পারে, তোমাকে গাইড করতে পারে, তোমাকে রিভিউ করে দিতে পারে, কিন্তু তোমার নিজের এক্সাম্পল তোমার নিজেকেই দিতে হবে। এন্ড দেন লাস্ট পলক ভাই, ওইটার জন্য বেস্ট অ্যাডভাইস হচ্ছে, যদি তারা ফার্স্ট টাইম করতে চাচ্ছে অ্যাপ্লিকেশন, তাদের উচিত হবে যারা অলরেডি চাকরি করতেছে, যেমন এখানে প্রেজেন্টেশন হলো দুজনের আছে, আরো অনেকে আছে, তাদের সঙ্গে একটু কনসাল্ট করা, তাদের হেল্প নেওয়া আর কি, ইনিশিয়ালি যারা, বিশেষ করে যারা প্রথম শুরু করতে চাচ্ছে। আর পলক ভাই রিকোয়ারমেন্ট হলো মানে একটা স্যাম্পল সিভি যদি দেখাইতেন, মানে কারো কি আছে? ওমর ফারুক আছে স্যাম্পল সিভি? মিউট। স্যাম্পল এখন নাই, বাট ভাইয়া তো একটা স্ট্রাকচার বলছে, জাস্ট খালি আসলে স্ট্রাকচারটা ফলো করতে হবে। ট্রু। এছাড়া কিছুই না, যেভাবে বললাম আসলে স্যাম্পলের সবাই যেভাবে ওইভাবে স্ট্রাকচার ফলো করলে, যে কি ইনফরমেশন গুলো যেভাবে বললাম, যে অবজেক্টিভ বা এডুকেশন, তারপরে কি স্কিল বা অ্যাট্রিবিউটস, তারপর থেকে তার পজিশন ডেসক্রিপশন গুলো, এবং প্রত্যেকটা রোলের কি অ্যাচিভমেন্ট, ট্রু। বেশি না অ্যাটলিস্ট 2টা করে অ্যাচিভমেন্ট যদি বুলেট পয়েন্টে দেয়, আমি এই অমুক প্রজেক্টে এই ডেলিভারি দিছি, বা এই অ্যাচিভ করছি, অর্গানাইজেশনের জন্য এই করছি, এরকম কিছু 2টা করে অ্যাচিভমেন্ট। এখানে আমার অ্যাডভাইস হচ্ছে, সরি একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে অনেক সময় আমরা ওই যে প্রথম দিকেই কভার করা হয়েছিল, বাঙালিরা আমরা অনেক বেশি লিখতে চাই আর কি, অনেক বেশি ডিসক্রিপশন দিতে চাই। এটার থেকে যদি পয়েন্ট বাই পয়েন্ট বা ডট পয়েন্ট করে আমি কি করছি বা কি আমার অ্যাচিভমেন্ট যেটা বললো আর কি, এইগুলো যদি আমরা হাইলাইট করি, আমার মনে হয় 2 পেজের মধ্যে বা 3 পেজের মধ্যে ডেফিনেটলি সম্ভব আর কি, যদি আমরা মানে জিস্ট পয়েন্ট গুলো বা কি পয়েন্ট গুলো তুলে আনতে পারি আর কি। তো ডিসক্রিপশন না দিয়ে কি পয়েন্ট গুলো তুলে আনলে এটা সম্ভব আর কি। এক্স্যাক্টলি ভাইয়া, থ্যাংক ইউ। সিলেকশন ক্রাইটেরিয়ার ব্যাপারে আমার একটা কোশ্চেন ছিল। সিলেকশন ক্রাইটেরিয়া লেখার সময় ওই যে নন ক্লাসিফাইড একটা ব্যাপার আছে না, অর্গানাইজেশনের নাম উল্লেখ করা যাবে কিনা, ওটার ব্যাপারে একটু শুনতে চাচ্ছি। আপনি কে বলছেন ভাই? আপনার পরিচয়টা দেন। হ্যাঁ। আপনাকে বলবো আপনি করে না তুমি করে না তুই করে। আমরা বুঝছি এটা সজীব ভাই, এখন বলেন ভাই। সজীব ভাই, আচ্ছা সজীব ভাই, আপনার চেহারাটা একটু দেখান। আসলে আমি যেখানে আছি আমার রুমে লাইট অফ করা, এই জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, আনক্লাসিফাইড মানে কোনো ক্লাসিফাইড ইনফরমেশন দেওয়া যাবে না। এটা হলো যেটা প্রিফার্ড হলো, যদি আপনি ধর ইউনিভার্সিটি, আমি যেটা ফলো করি, আমি নিজেরটা বলি, সেফ থাকার জন্য। আপনি যদি বলেন যে যখন সিভিতে তো আপনার সব ডিটেইলস থাকবে, নো প্রবলেম। ওইখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা এমন ভাবে দেওয়া হয় যাতে আসলে আপনাকে যাতে কোনো চিন্তা করবেন যে আপনি ওইটা দেখে যাতে কোনো অবস্থা থেকে আপনাকে আইডেন্টিফাই করা না যায় যে আপনি কি, বা আপনি যদি বলেন যে আমি খুলনা ইউনিভার্সিটি থেকে, কুয়েট থেকে আপনি
গ্রাজুয়েশন করছেন, আপনি যদি বলেন যে ব্যাচ নাম্বারটা যদি উল্লেখ না করেন, এটা নট ইজি টু আইডেন্টিফাই। ইজি ওয়ে কি, যে আপনি একটা ওভারসিজ ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন করছেন, ঝামেলা শেষ। আপনার ইউনিভার্সিটির নাম যদি তার দেখার ইচ্ছা থাকে, সে সিভি থেকে দেখে নেবে। আপনি অবশ্যই বলবেন যে আপনি আপনার ধরেন একটা টেলিস্টারতে কাজ করছেন, আপনার দরকার নাই টেলিস্টার নাম লেখার, বলেন যে অস্ট্রেলিয়ার একটা লিডিং টেলিকম অপারেটর আপনি কাজ করছেন, প্রবলেম সলভ। আচ্ছা, আমরা মনে হয় যে অনেক শেষের দিকে চলে আসছি, আমাদেরও র্যাপ আপ করারও সময় চলে আসছে। আমাদের এর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আমরা মানে সোজা আস্তে আস্তে শেষের দিকে যেতে পারি আর কি। আপাতত মনে হয় কারো কোশ্চেন নাই। যদি ফিউচারে যদি কোশ্চেন থাকে তাহলে আমার মনে হয় আমরা ওমর ফারুককে জিজ্ঞেস করতে পারি। ওমর ফারুক পরে। আমার শুধু একটা ছোট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে বেস লাইন NV1 NV2 এগুলো তো অর্গানাইজেশনই করে দেয়, আমার তো এটাকে তো পার্সোনালি করতে পারে না, তাই তো? না, এটা অর্গানাইজেশন সবকিছু স্পন্সর করবে, সবকিছু অর্গানাইজেশনই করবে। আর একটা জিনিস হচ্ছে যে ইন্টারভিউ স্টেজ গুলো, এটা কি কয়টা স্টেজে ইন্টারভিউ হয়? এটা কি একটা ইন্টারভিউ? এখানে কোনো স্টেজ নাই সাধারণত। যদি পজিটিভ ভেটিং থাকে বা কোনো রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আলাদা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারো যদি অলরেডি ক্লিয়ারেন্স থাকে সে নিশ্চয়ই বেনিফিট পাবে, তাই না? হ্যাঁ, এটা তার একটা বেনিফিট। এটা নির্ভর করে যে রুল হলো সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে বা নাই, এর জন্য কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। আচ্ছা, তবে ঘটনা হলো, আমার যদি একটা হাই ক্লিয়ারেন্স NV2 দরকার বা পজিটিভ ভেটিং দরকার, তুমি চিন্তা করো একজনের আছে আর একজনের কোনো ক্লিয়ারেন্স নাই, আমি কাকে নিব? যদি ইভেন যদি 16-20 হয়, তাও আমি বলবো আমি 16কেই নিব। তার কারণ হলো 16কে নিলে আমার পরের দিন সে কাজ করতে পারবে, আর আমি যদি 20কেও যদি নেই, তার জন্য আমাকে 1.5 থেকে 2 বছর ওয়েট করতে হবে। আমার লোক দরকার কালকে, আমি কাকে নিব? একটা কোশ্চেন ছিল ভাইয়া, সরি। সেটা হচ্ছে যে মানে এপিএস লেভেলের আসলে 1 সব মানে আগে না 6 আগে, মানে এন্ট্রি লেভেল কি 6 না 1? আর একটা এটা হচ্ছে 1 থেকে শুরু আর কি। ইঞ্জিনিয়ারদের জন্য এন্ট্রি লেভেল, আমাদের যারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড তাদের এপিএস 5 থেকে তাদের শুরু হওয়ার কথা। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি পিএইচডি শেষ করে, তাহলে পিএইচডি শেষ করার পরে সে কোন লেভেলের জন্য অ্যাপ্লিকেশন করবে, 6 না 5? এটা ডিপেন্ডস তার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। পিএইচডি, আমি নিজেও পিএইচডি শেষ করে আমি এপিএস 5 এ শুরু করছি। আচ্ছা আচ্ছা। কে কোথায় শুরু করলো এটা খুব বেশি ফ্যাক্টর না। সে যদি ভালো পারফর্ম করে, সে যদি দেখাইতে পারে যে সে গুড পারফর্মার। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, একটা জিনিস মিস করছে, যেটা হলো এটা কিন্তু বাংলাদেশের মতো না যে সময়ের সাথে প্রমোশন হয় এপিএস এ। এটা ভ্যালিড পয়েন্ট। এখানে কোনো কিছুই সময়ের সাথে রিলেটেড না, সবকিছু পারফরম্যান্সের সাথে রিলেটেড। আর দ্বিতীয় কথা হলো, অটোমেটিক কোনো প্রমোশনের কোনো সিস্টেম নাই। যদি কেউ যদি মনে করে সে প্রমোশন পাওয়ার যোগ্য, ওই ডিপার্টমেন্টে তার একটা উপরের পজিশন আসে, অ্যাডভার্টাইজমেন্ট, ওপেন অ্যাডভার্টাইজমেন্ট হবে, তাকে এক্সটার্নাল ক্যান্ডিডেটের সাথে কম্পিট করে তাকে ওই পজিশন উইন করতে হবে। জি ভাই। এখানে বাংলাদেশের মতো যে 5 বছর বা 3 বছর পরে একটা করে প্রমোশন পাবে, এরকম কোনো কিছু নাই। আচ্ছা, এটা দুইটা বেনিফিট, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। যারা ভালো পারফর্মার তারা কুইকলি প্রমোটেড হবে, যারা খারাপ পারফর্মার তারা একই জায়গায় থাকবে। আচ্ছা আচ্ছা। অনেক অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন ভাই, অনেক উপকার হয়েছে। আর যদি কাইন্ডলি আপনাদের কন্টাক্ট নাম্বার গুলো শেয়ার করতেন, তাহলে মাঝে মাঝে কল টল দিতাম আর কি। আপনি ওমর ভাইকে তো কন্টাক্ট পারসন, যে কোনো কিছু আপনি থ্রুতে বা যোগাযোগ করলে সবকিছু অর্গানাইজ করতে পারবে আমার মনে হয়। না সমস্যা না, আমি হেল্প করবো। ওই মানে দেখা গেল যে চিন্টু ভাইকে বা প্রিন্সকে বা আমার সঙ্গে যেই যোগাযোগ করুক, আমি ওটা নিয়ে কোঅর্ডিনেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, যতটুকু পারলাম সময় দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা। অসুবিধা নেই। আর আমাদের তো চ্যাট গ্রুপ আছে, মনোয়ার, তোমার যে কোনো কোশ্চেন ওখানে তুমি ডিরেক্ট করতে পারো, কোনো সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে আমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, পুলকের যদি কোনো ফিজিক্যাল মানে এমনি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে র‍্যাপ আপ করি, শেষ করি। তাহলে আমাদের অডিয়েন্স থেকে কারো কোনো কোশ্চেন নেই, তাহলে অবশ্যই ধন্যবাদ মুমিন আর ওমর ফারুককে সময় দেওয়ার জন্য। আর আসলে এই সময়গুলো আসলে পাওয়াটা
থেকে বড় কথা যে দিচ্ছে তারও একটা আগ্রহ থাকা দরকার। তা ওদের দুজনের যে আগ্রহ এবং যে এটা সুন্দর যেটা প্রেজেন্টেশন এবং প্রচুর ইনফরমেশন, প্যাক অফ ইনফরমেশন, এই জন্য আসলে অনেক ধন্যবাদ। এবং এই শুধু ধন্যবাদ না, আসলে সবাইকে হেল্প করার জন্য যে একটা মানে আন্তরিকতা, এটার জন্য আসলে আসলে অ্যাপ্রিশিয়েট করি আর কি। আমি শেষ করার আগে জাস্ট 1 মিনিট বলি আর একবার, সরি, যে আমি জাহিদ, এগেইন যারা হয়তো পরিচয় পান নাই আমার, 86 সিভিল ইঞ্জিনিয়ারিং। তো যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় আমরা হয়তো হেজিটেশন করি অথবা শাই ফিল করি মানে হেল্প জন্য বা সাপোর্টের জন্য। তো আমার মনে হয় কুয়েটের যে প্ল্যাটফর্ম যেগুলোই আছে, সেটা লিঙ্কডইনে হোক অথবা ভাইবার গ্রুপেই হোক, কারো যদি কোনো হেল্প লাগে, মানে রেজ ইউর ভয়েস অথবা রেজ ইউর হ্যান্ড আর কি। হ্যাঁ, তো আমরা যারা আছি হয়তো সিনিয়র হতে পারি অথবা রিসেন্টলি আসছি অথবা মাঝামাঝি, অনেকে ক্যারিয়ারের মাঝামাঝিও আছে, অনেক ভালো ভালো পজিশনেও আছে। তো সুতরাং কারোর পার্টিকুলারলি জব ইন্টারভিউ অথবা সিলেকশন ক্রাইটেরিয়া প্রিপারেশন, যে ধরনের যদি হেল্প থাকে, মানে শাই ফিল না করে জন্য আমরা সবাই চেষ্টা করি, যে পার্টিকুলার যারা নতুন আসছে বা এখন বেকার আছে, কে কি হেল্প করতে পারবে সেটা জানি না, বাট আমার মনে হয় মানে শাই ফিল না করে হেল্পের জন্য হাত চাইলে আমার মনে করি যে এটা বেটার আর কি। তাহলে অ্যাটলিস্ট কেউ না কেউ আগাই তো আসতে পারে আর কি। বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সামনের যে স্লাইডটা আছে, আমি 1 মিনিট কিছু জিনিস বোধহয় কভার করতে ভুলে গেছি, যেটা হলো জব সিকিউরিটি একটা জিনিস আছে, যেটা হলো সাধারণত স্ট্যান্ডার্ড টাইম হলো 6 মাস হলো প্রভিশনাল পিরিয়ড, 6 মাসের পরে পজিশন কনফার্ম হয়। আর পজিশন কনফার্ম হলে সাধারণত আমার জানা মতে কারো চাকরি গেছে আমি এমনটি শুনি না ডিফেন্সে কখনো। এটা হলো ডিফেন্সে কিছু অন্য ডিপার্টমেন্টে কিছু হয়তো সমস্যা হয়েছে, কিন্তু এটা সাধারণত খুবই রেয়ার। আর ক্যারিয়ার গ্রোথের সম্পর্কে যেটা বলবো, আমাদের ডিফেন্সে বা অন্যান্য আমার যে এক্সপেরিয়েন্স, সেটা হলো ডিফেন্স প্রত্যেক বছর হিউজ পরিমাণে স্কলারশিপ অফার করে যারা ইন্টারনাল, যারা ডিফেন্সের এমপ্লয়ি। তারা মাস্টার্স যদি কেউ করতে চায়, ইভেন যদি কেউ পিএইচডি করতে চায়, সমস্ত তারা ফান্ড অ্যালোকেট থাকে, গভর্নমেন্টের টাকায় তারা পড়াশোনা করবে, পার কোর্সে 42 আওয়ার্স পর্যন্ত পেইড লিভ পাবে। এবং তারপরে যদি এক্সট্রা ফ্লেক্সিবিলিটি লাগে অফিস থেকে, সেই ফ্লেক্সিবিলিটি পর্যন্ত দেওয়া হয়। এবং আমার জানা মতে অনেকেই সাইবার সিকিউরিটি বা ডাটা সায়েন্সের উপরে অনেক লোকই মাস্টার্স করছে, বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা যে যার রেলিভেন্ট জাস্টিফিকেশন দেখাইতে হয়, দেখাইলে এটা খুব ইজিলি পাওয়া সম্ভব। আর একটা জিনিস যে স্যালারি গ্রোথটা হলো এন্টারপ্রাইজ একটা এগ্রিমেন্ট থাকে। ডিফেন্সের ক্ষেত্রে সাধারণত যারা এফিসিয়েন্ট পারফর্মার, তারা সাধারণত 4% পায় হলো এফিসিয়েন্ট পারফরমেন্সের জন্য। আর গভর্নমেন্টের ওই এটা কি বলে ইনফ্লেশনের জন্য 2%, 6% করে এভারেজ তারা পার ইয়ার ইনক্রিমেন্ট পায়, যতক্ষণ পর্যন্ত তারা টপ স্কেলে গেছে। টপ স্কেলে যখন যাবে তারা, তখন এই ইনফ্লেশনের 2% এবং 1% মানে 3% করে পার ইয়ার তখন তারা ইনক্রিমেন্ট পাবে। এটা বিভিন্ন অর্গানাইজেশনের এন্টারপ্রাইজ এগ্রিমেন্ট অনুযায়ী লিভ বা অন্যান্য। আর ইন টার্মস অফ লিভ, ডিফেন্সের ক্ষেত্রে বছরে 4 সপ্তাহ হলো অ্যানুয়াল লিভ, 4 সপ্তাহ হলো কেয়ারার এন্ড সিক লিভ, তারপরে 2টা ফেস্টিভ্যাল লিভ পাওয়া যায়। সে যে ধর্মের হোক 2টা ফেস্টিভ্যাল লিভ নিতে পারে। যদি নিকট কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন মারা যায়, তার জন্য এক্সট্রা 5 দিন লিভ সে নিতে পারে। এবং অ্যাবরিজিনাল কালচারের প্রতি যদি কারো উইকনেস থাকে, নাডিয়াক উইক, তারা ওই সময় 2-3 দিন পর্যন্ত লিভ, এগুলো বিভিন্ন ধরনের লিভ। এবং আরেকটা জিনিস হলো ডেকাডে বলে একটা লিভ আছে, যে কোন বছরে 1 দিন উইদাউট এনি রিজন ছাড়া সে 1 দিন ছুটি কাটাতে পারে। আসলে এপিএস এ একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল ম্যানেজমেন্ট সবার জন্য জব আছে। তো এটা মানে আসলে সেক্টরটা খুবই ভাস্ট। এবং ওই যে আমি দেখালাম তখন যে কারেন্টলিও 763টা জব আছে, সার্কুলার আছে রানিং। এবং এটা এরকমই থাকে, যে কোনো দিন ঢুকলেই দেখা যাবে যে মিনিমাম 100টা রিলেভেন্ট জব পাওয়া যাবে, অ্যাপ্লাই করে কুলানো সম্ভব না। অ্যাপ্লিকেশন তো করতে পারতেছি না, আপনার মানে পার্মানেন্ট রেসিডেন্সি আছে কিন্তু সিটিজেনশিপ নাই। সেটার জন্য ওয়েট করতে হবে আসলে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেস্ট সার্কুলার ওই ডিফেন্সে আমি দেখেছি, কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারতেছি না আপাতত মনোহর, তুমি বাইরে এক্সপেরিয়েন্স নাও দেন। না, এজন্য মানে স্টেট গভর্নমেন্টের জবগুলো এজন্য ওপেন আছে। তো পিআর হলো স্টেট গভর্নমেন্টের জব। আপনি কি পিএইচডি করছেন? জি ভাই, আর 3 মাস পরে থিসিস সাবমিট করব। আচ্ছা, আপনি যে কাজটা করতে পারেন ডিফেন্সের ওয়েবসাইটে ডিএসটি, আপনি কোন রিসার্চ কোন এরিয়াতে রিসার্চ করতেছেন আপনি? আমার হচ্ছে রিনিউয়েবল এনার্জি
and renewable based power system modeling, battery state estimation. আপনি কি কোনো ডাটা নিয়ে কোনো কাজ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম নিয়ে কোনো কিছু কাজ করছেন? হ্যাঁ ভাই, আমি কিছু ফোরকাস্টিং নিয়ে কাজ করেছিলাম মাস্টার্সে। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, অনেক সময় দেখা যায় যে ডিএসটিজি কিছু কোলাবোরেশনে কিছু কাজ করে, কিছু লোকজন খোঁজে যেখানে সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়াও ওরা কিছু অনেক বেশ কিছু কাজ, রিসার্চের কাজ ওখানে হইতে পারে। ডিফেন্স সায়েন্স এন্ড টেকনোলজি, ডিফেন্সের ওয়েবসাইটে আপনি পাবেন ডিএসটিজি, ডিফেন্স সায়েন্স এন্ড টেকনোলজি গ্রুপ। ওদের কিছু রিসার্চের অপরচুনিটি থাকে যেখানে আপনি সরাসরি হয়তো ডিএসটিজি নিবে না, বা অন্যান্য থার্ড পার্টি কন্ট্রাক্টর তাদের ওখানে আপনি কাজ করার সুযোগ পাইতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। আর ভাই আচ্ছা, আপনি করে বলতে হবে না, আমি অনেক জুনিয়র, আমি 2K8 ইলেকট্রিক্যাল। আচ্ছা, আমরা তাহলে আজকে প্যাক আপ করি, ঠিক আছে? প্যাক আপ করি। ঠিক আছে। Yep, yep. তা হ্যাঁ। আবারও ধন্যবাদ মনিম আর হচ্ছে যে ইয়েকে, ওমর ফারুককে, আর আমাদের যারা জয়েন করছে, শাহিদ ভাই জয়েন করছেন, শাহিদ ভাইকেও ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আমার মনে হয় খুব ভালো হয়েছে। অনেক মাসুদ, হ্যাঁ, আমাদের জননেতা মাসুদও আছে। না না, ইটস ওকে, ইটস ওকে। মোমিন ভাই, আমার মনে হয় ইটস রিয়েলি গ্রেট, আপনার কাছ থেকে অনেক আইডিয়া পাইছি। সো আমার মনে হয় সবাই বেশি উপকৃত হবে। আর অ্যাজ ইউজুয়াল ওমর ফারুক তো চ্যাম্পিয়ন, সো আমরা অনেক আইডিয়া পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। এই লাইনে আসলে ভাইয়া আমার মেন্টর, সো মানে এজন্য আমি ভাইয়াকে আনছি আর কি, যে না মানে না, এই লাইনে আসলে আমি জানি সাজেশন দেওয়ার জন্য বেস্ট ভাইয়া। মোমিন ভাই এক্সিলেন্ট জব, এবং অনেক আইডিয়া পাওয়া গেছে। ইনফরমেশন গুলো তাহলে এটা আসলে আমার সময়টা দরকার, মানে সার্থক হবে আর কি, যদি কেউ উপকৃত হয়, এটাই উদ্দেশ্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, শিওর। ওমর, তুই ইটা মানে পিপিটিটা আমাদের গ্রুপে আপলোড করে দিস। দিয়ে দিব না, হ্যাঁ, অসুবিধা নেই। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আর জাহিদ ভাই আসলে আমাদের সিনিয়র, উনি আসলে ওনার নিজের গরজ থেকে উনি জয়েন করে উনি অনেকগুলো বলে গেছেন, যদিও উনি লিড করে গেছেন আর কি। তা এইটা হচ্ছে আমাদের স্পিড আর কি। হ্যাঁ, কুইট এন্ড দি স্পিড, মানে যে যার লেভেল থেকে একজন আরেকজনকে হেল্প করে, বিশেষ করে দেশের বাইরে। আর হচ্ছে আমাদের রাহাতের একটা চ্যাট বক্স আছে, ও যেটা মেসেজে লিখছে যে ও ক্যানবেরাতে আছে IEM 2K11 ব্যাচে। যদি কারোর কোনো সুযোগ থাকে, ও এখন আপাতত মানে জবলেস, যদি কারোর সুযোগ থাকে আমরা হেল্প করি বা জানাই। আর এই হচ্ছে আমরা আজকে এখানে শেষ করি। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আমরা ওই আমাদের তো কুইট এন্ড শেয়ার কেয়ার গ্রুপ আছে, আমরা এখান থেকে অবশ্যই ওমর ফারুককে পোক করতে পারবো, মুনিম আছে। আর হচ্ছে যে আর আমাদের এটা পুরোটাই রেকর্ড করা হয়েছে, কারোর যদি কোনো কিছু মিস হয়ে থাকে প্রিন্স আবার আপলোড করে দেবে, আমরা পরে দেখে নিতে পারবো। ভাইয়া, ওই জাহিদ ভাইয়ের জন্য একটা কথা মনে হলো আর কি, ভাইয়া যেহেতু স্টেট গভর্নমেন্টে জব করে, মেবি আমরা নেক্সট টাইম একটা স্টেট গভর্নমেন্ট নিয়েও ইয়ে করতে পারি, অনেকেরই হয়তো কাজে লাগবে। না, ওটা আমি চিন্তা করছি আর কি, এটা আমার ভাইয়ের সাথে আমরা পরে অফলাইনে আলাপ করে নিয়ে এটা একটা সেশন করা যেতে পারে আর কি। তা শাহিদ ভাই, আপনার কিছু আছে নাকি ভাইয়া? আমরা শেষ করে দিই। হ্যাঁ, না ঠিক আছে, শেষ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শেষ করি তাহলে। হ্যাঁ, ওকে, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।